ওকে, সো সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমরা ইংলিশ ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। এটা আমাদের নতুন সিলেবাসে ইউনিট 2 তে আছে, ইউনিট 2 তে লেসন 2 যদি ভুল না করে থাকি। সো আমরা আজকের ক্লাসে শুধুমাত্র এই প্যাসেজটা পড়বো, বঙ্গানুবাদ করে দিব এরকম না। আমরা আজকের ক্লাসে প্যাসেজটাকে অ্যানালাইসিস করার পাশাপাশি এমসিকিউ কি কি ধরনের এমসিকিউ আসে সেটা বিগত বছরগুলোতে এসেছে আমাদের বোর্ডের এই প্রশ্নগুলো সলভ করবো, এবং পাশাপাশি আমি এটাও বোঝানোর চেষ্টা করবো যে এমসিকিউ আমরা আসলে কোন ওয়েতে সলভ করলে সব থেকে বেটার হয় এবং কি কি ক্যাটাগরির এমসিকিউ আসে আমাদের। ঠিক আছে, ডেফিনেশন থেকে আসে, ভোকাবুলারি থেকে আসে, ফ্যাক্টেটিভ আসে। তো কোনটা আমরা কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে, পাশাপাশি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন যেটা আমাদের প্রশ্ন উত্তর আসে 10 মার্কের, এবং ফাইনালি হচ্ছে সামারি রাইটিং। এই প্যাসেজ যদি এসে থাকে তাহলে এটা সামারিটা আমরা কিভাবে লিখতে পারি। সো আমরা শুরু করে ফেলি আজকের ক্লাস। তাহলে আজকের ক্লাসে অবজেক্টিভ আমরা অলরেডি বলে দিয়েছি, লাইন বাই লাইন ব্রেকডাউন করবো, এমসিকিউ ট্যাকটিক্স দেখাবো, আমাদের হচ্ছে অ্যান্সারিং কোয়েশ্চেনের ট্যাকটিক্সটা দেখাবো, এবং সামারি রাইটিং নিয়ে আলোচনা করবো। তাহলে শুরুতে আমাদের প্যাসেজ ব্রেকডাউনে আমরা চলে যাই। এখন এখানে কিন্তু আমি বইয়ের একদম পাই টু পাই, ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন সবগুলা লাইন এখানে ইনক্লুড করা হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছে যে লাইনগুলো না হলেই না, এবং যেগুলা আসলে আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি সেইগুলোকে এখানে বেশি গুরুত্ব দিয়েছি এবং সেগুলোকে অ্যানালাইসিস করেছি। তাহলে প্রথম যে লাইনটা একদম শুরু থেকে শুরু হচ্ছে, দেখো, ফোক মিউজিক কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক অফ আ কমিউনিটি দ্যাট আর আনইনফ্লুয়েন্সড by any sophisticated musical rules or any standard musical styles. প্রথমত, আমি যদি সম্পূর্ণ অংশটা পড়ার পরে ওটার বাংলা করতে খুব প্যারা খাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভেঙে ভেঙে নিব সব সময়। আচ্ছা, এখানে প্রথমত একটা জিনিস বলি। আম, একটা বিষয় তোমরা একটু ভেবে দেখো, এই জায়গাতে ফোক মিউজিক, লোকসঙ্গীত, এইটা তো কোনো পার্সন না, তাই না? তাহলে এটা, এই যে কনসিস্ট মানে হচ্ছে গঠন করা, আমাদের ভার্ব, গঠন করা, এইটার কাজ ও তো নিজে নিজে করতে পারে না, তাহলে প্যাসিভ হওয়ার কথা ছিল না এখানে। কনসিস্টের V3 কনসিস্টেড, আর তার আগে একটা বি ভার্ব হওয়ার কথা ছিল। বাট এখানে কেন হয়নি? এর কারণ হচ্ছে, এটা কিন্তু আমি ওই যে অ্যাডমিশন লেভেলের কিছু গ্রামার, মানে গ্রামারের রুল আছে। সো এর কারণ হচ্ছে কিছু কিছু ভার্ব আছে যার কখনো কোনো প্যাসিভ ফর্ম হয় না। এরকম ভার্ব আর কি কি আছে? যেমন কনসিস্ট আমরা একটা পেলাম, একটা হচ্ছে হ্যাপেন, হ্যাপেন, কনসিস্ট, ডাই, সিম, অ্যাপেয়ার, ডিসঅ্যাপিয়ার ইত্যাদি। তাহলে এই সমস্ত ভার্বের কখনো কি হয় না, এই সমস্ত ভার্বের কখনো প্যাসিভ ভয়েস হয় না। সো এর V3 করে আমি এর আগে বি দিব, এটার কোনো প্রয়োজন নেই। তাহলে বলছে ফোক মিউজিক, লোকসঙ্গীত, কনসিস্ট, কনসিস্ট মানে গঠিত হয়, কি নিয়ে গঠিত হয়? অফ সংস অ্যান্ড মিউজিক। অনেকে আসলে সং আর মিউজিক এই দুইটা জিনিসকে এক করে ফেলে। সং আর মিউজিক তো এক না। সং মানে হচ্ছে গান, মিউজিক মানে কি? মিউজিক মানে সুর। ঠিক আছে, সুরটা যেটা তাহলে গান এবং সুর নিয়ে গঠিত হয় কিসের? অফ আ কমিউনিটি, কমিউনিটি মানে সম্প্রদায়, দ্যাট আর আনইনফ্লুয়েন্সড। আমরা জানি ইনফ্লুয়েন্সড মানে কি? ইনফ্লুয়েন্সড মানে হচ্ছে প্রভাবিত, কোনো কিছুর দ্বারা প্রভাবিত। যেমন ধরো তোমরা আমার লাইফস্টাইল দ্বারা প্রভাবিত, যে আচ্ছা স্যার এটা এটা করে, স্যার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে রাতে তাড়াতাড়ি ঘুমায়, তাহলে আমিও এটা করব। তাহলে তার মানে কি? ইউ আর ইনফ্লুয়েন্সড বাই মি। কিন্তু যদি এরকমটা হয়, আমি যাই করি না কেন, তুমি আমার দ্বারা কোনো প্রভাবিত হচ্ছ না, তাহলে ইউ আর আনইনফ্লুয়েন্সড বাই মি। তো এই জায়গাতে বলছে যে ফক মিউজিকটা আনইনফ্লুয়েন্সড বাই এনি সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড শব্দটার অর্থ কি? এটার মানে হচ্ছে পরিশীলিত, কোনো কিছু খুব জটিল। পরিশীলিত মানে কি? বারবার যদি একটা জিনিসকে আমি রিফাইন করি, যেমন মনে করো তুমি একটা গান লিখছো, অর লেটস সে তুমি একটা গল্প লিখছো, হ্যাঁ। এখন গল্প প্রথমে যেটা আমরা লিখি, প্রথম যে একদম খসড়াটা হয়, ওইটাতে একদম পারফেক্ট হয় না, তাই না? আমি প্রথমে জাস্ট একটা আইডিয়া নিই, তারপরে আরেকবার পড়ি, পড়ার পরে মনে হয় আচ্ছা এটাকে যদি আরেকটু এইভাবে লেখা যায়, আমি বানানটাকে একটু ঠিক করি। তার মানে এই যে যতবার আমি হচ্ছে এটাকে ফিল্টার করলাম, ওটা কি হলো? ওইটা আরেকটু পরিশীলিত হলো। তার মানে এটাকে বলছে সফিস্টিকেটেড। মানে সফিস্টিকেটেড মানে হচ্ছে পরিশীলিত বা জটিল। তার মানে বলছে ওকে। যে যে জটিল মিউজিক্যাল রুল, যে গানের, গানের যে আমাদের সঙ্গীতের যে বিভিন্ন ধরনের নিয়ম আছে, স্ট্যান্ডার্ড আছে, স্টাইল আছে, এইগুলা দ্বারা প্রভাবিত না। কে প্রভাবিত না? লোকসঙ্গীত। তার মানে লোকসঙ্গীত
এই জিনিসটা আমাদের এই যে গানের ধরো ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, ঠিক আছে, বিভিন্ন ধরনের সঙ্গীত আছে না? তো এগুলো তো হচ্ছে সব সফিস্টিকেটেড। এগুলো তো একটা নিয়ম অনুযায়ী হচ্ছে আমরা ইয়ে করি, এই যে তার মানে সুর, তাল, এইগুলা হচ্ছে মেনে সবকিছু করা হয়। কিন্তু আমাদের যে ফোক মিউজিকের কথা বলা হচ্ছে, এটা কি, এটা ওইটার কোনো ধার ধারে না, ওই নিয়ম ওরা হচ্ছে ফলো করে না। দে আর জি আনইনফ্লুয়েন্সড, নট ইনফ্লুয়েন্সড। আমরা কি এই পুরো অংশটা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানে আমি যেগুলা যেগুলা মনে হয়েছে যে অনেক গুরুত্বপূর্ণ শব্দ, সেগুলাকে আমি হাইলাইট করে দিয়েছি। এবং ফর দ্যাট ম্যাটার আমি এটার বাংলা অংশটাকেও হাইলাইট করে দিয়েছি। আর নিচে যেটা করেছি, আমি এটা আসলে দেখানোর চেষ্টা করছি যে যখন আমরা প্যাসেজ পড়ি, প্যাসেজটাকে আসলে কিভাবে পড়া উচিত। এটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে তোমাদের কাছে সেই সময় এবং সুযোগ আছে। কারণ তোমরা অ্যাডমিশনে খুব বেশি সময় পাবে না। তো অ্যাডমিশনে কিন্তু তোমাদের এই জায়গা থেকেই প্রশ্ন আসে। তো তোমরা যেটা করবা, এই যে আমি এটা অংশটা মানে লিখেছি, তোমাকে সম্পূর্ণ অংশটা খাতাতে তোলার দরকার নেই। তুমি যেটা তুলতে পারো সেটা হচ্ছে, আমি এই যে দুইটা লাইনের মধ্যে থেকে এই দুইটা ওয়ার্ড পেয়েছি, যে দুইটা ওয়ার্ড আমার কাছে মনে হয়েছে যে এটা ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে আমার একটু অপরিচিত, তো ওইটাকে আমি এভাবে তুলবো। ওয়ার্ডটা লিখলাম, ওর মিনিংটা লিখবো এবং সাথে পার্টস অফ স্পিচটাও লিখে দিব। যেমন সফিস্টিকেটেড, এটার মিনিং অলরেডি আমি বলেছি, পরিশীলিত বা জটিল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এবারে সিনোনিম লিখবো আমি দুই তিনটা। এরপর আমি অ্যান্টোনিম লিখবো দুই তিনটা। এটা দিয়ে কি কাজ হবে? এটা দিয়ে অনেকগুলা কাজ হবে। এক, আমি নতুন শব্দ শিখছি। দুই, আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে সিনোনিম অ্যান্টোনিম আছে না, সেখানেও কিন্তু আমার ডিরেক্টলি এটা আমার কাজে লেগে যাবে। তিন, আমরা যখন সামারি লিখবো, আমরা যখন শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, ইভেন এমসিকিউ, এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিরেক্টলি আমার এটা কাজে লাগবে। কারণ এমসিকিউ বলো, এমসিকিউ তো ডিরেক্টলি চলে আসে যে এটার অর্থ কি, এটার সিনোনিম কি, দিস ওয়ার্ড ক্যান বি বেস্ট রিপ্লেসড বাই, মানে এটা কোনটা দ্বারা রিপ্লেস করা যাবে, তার মানে সবগুলো সিনোনিম। আচ্ছা, অ্যান্টোনিমের ক্ষেত্রেও সেম জিনিস। আবার আমরা সামারি রাইটিং এর ক্ষেত্রে বলে থাকি, অথবা শর্ট অ্যান্সারিং কোয়েশ্চেনের ক্ষেত্রে বলে থাকি যে সরাসরি প্যাসেজ থেকে কপি করা যাবে না, কি করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। অর্থাৎ তুমি মানে ইয়ে দিয়ে, সিনোনিম দিয়ে দিয়ে লেখো, তাহলে এই জিনিসটা হচ্ছে অ্যাপ্লিকেবল, এটা গ্রহণযোগ্য হয়ে যাবে। তাহলে এইভাবে তুমি যদি পুরা প্যাসেজ যতগুলো আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্যাসেজ, সেগুলো যদি খাতায় নোট করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার এই জায়গাতে আর পিছন ফিরে তাকানোর কিছু নাই। যেমন এখানে আমরা সফিস্টিকেটেড দেখলাম, এটার অর্থ হচ্ছে পরিশীলিত। সিনোনিম তাহলে কি? এই যে বলেছি, পরিশীলিত মানে কি, বারবার যেটাকে রিফাইন করা হচ্ছে, তার মানে এটা সিনোনিম হচ্ছে রিফাইন্ড। এটা সিনোনিম হচ্ছে কমপ্লেক্স, কারণ আরেকটা এ হচ্ছে জটিল। তো জটিলের ইংরেজি আমরা জানি কমপ্লেক্স। আমি বলতে পারি অ্যাডভান্সড। তাহলে কোনো কিছু যখন একটা অ্যাডভান্স লেভেলে চলে যায়। অ্যান্টোনিম তাহলে কি হবে? একদম অপোজিটটা। তাহলে এটা যদি কমপ্লেক্স হয়, কমপ্লেক্সের অপোজিট কি? জটিলের অপোজিট হচ্ছে সরল, সহজ। তাহলে সেটা হচ্ছে সিম্পল। প্লেন, নাইভ। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যান্টোনিম। আনইনফ্লুয়েন্সড, তার মানে যেটা অপ্রভাবিত, যেটা প্রভাবিত না, তাহলে এটা সিনোনিম কি? আনএফেক্টেড। সেম জিনিস। আবার নিউট্রাল। নিউট্রাল মানে কি, কেউ যদি কারো দ্বারা এফেক্টেড হয়, তাহলে সে তো নিউট্রাল থাকলো না, সে তার প্রতি বায়াসড হয়ে যাবে। কিন্তু যদি আমি আনএফেক্টেড হই, দেন আই এম নিউট্রাল। আর অ্যান্টোনিম হচ্ছে ইনফ্লুয়েন্সড। আনইনফ্লুয়েন্সড অ্যান্টোনিম ইনফ্লুয়েন্সড, এটা তো আসলে রকেট সায়েন্স না। আর হচ্ছে বায়াসড, অলরেডি বলেছি। বায়াস মানে হচ্ছে কারোর পক্ষপাত করা। ওকে ফাইন, আমাদের পরের অংশে চলে যাই। পরের অংশ অ্যানালাইসিসটা যদি একটু দেখি, বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ। হেরিটেজ মানে অলরেডি আমরা জানি, তাই না? হেরিটেজ মানে কি, জানি না আমরা কেউ? স্যার ঐতিহ্য হবে নাকি স্যার? এক্স্যাক্টলি। বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ, বাংলাদেশের একটা ঐতিহ্য রয়েছে, কিসের? অফ রিচ ফোক মিউজিক। এখানে রিচ মানে কিন্তু ধনী না, এখানে রিচ মানে কি, সমৃদ্ধ। মানে ওইটা শুধু এই কয়েকটা গান আছে আমাদের, কয়েকটা ধরন আছে এরকম না, অনেক সমৃদ্ধ, আমাদের অনেক ভান্ডার আছে এটার। কিসের? তাহলে রিচ ফোক মিউজিক হুইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সং। তাহলে বাংলাদেশের অনেক সমৃদ্ধ লোকসঙ্গীতের কি আছে, ঐতিহ্য আছে, যার মধ্যে অন্তর্ভুক্ত কি কি, বোথ মানে রিলিজিয়াস, ধর্মীয়, এবং সেকুলার। সেকুলার মানে কি, ধর্মনিরপেক্ষ। তো এই দুই ধরনের গানই হচ্ছে অন্তর্ভুক্ত। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো, এন্ড দিয়ে যেহেতু যুক্ত, রিলিজিয়াস এন্ড সেকুলার, এই দুইটা কি সিনোনিম, নাকি এই দুইটা অ্যান্টোনিম একে অপরের? এটা হচ্ছে অ্যান্টোনিম। রিলিজিয়াস মানে যদি হয়
ধর্মীয়, আর সেকুলার। সেকুলার মানে কি? সেকুলার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ। তার মানে ধরো আমাদের যদি কোনো ধর্মকেন্দ্রিক গান হয়, মনে করো আমাদের মক্কা মদিনার ইতিহাস, কোনো হচ্ছে পীরের মাজারে যে সমস্ত এগুলো হচ্ছে পালা গান, জারি গান, সারি গান, এইগুলো যদি তো ধর্ম নিয়ে হয়, তাহলে সেটা রিলিজিয়াস ফোক মিউজিক। আচ্ছা, রিলিজিয়াস ফোক মিউজিকের বাইরে যদি আমরা দেখি যে না, রিলিজিয়াস থিম গুলা বাদ দিয়ে ধরো প্রকৃতি, সৌন্দর্য, গ্রাম বাংলার বিভিন্ন ইতিহাস, এইগুলা নিয়ে হচ্ছে, তাহলে সেটা কি হবে? সেটা রিলিজিয়াস ফোক মিউজিক হবে না, সেটা হবে সেকুলার। তাহলে হেরিটেজ মানে ঐতিহ্য, এটা একটা নাউন। এটার সিনোনিম দেখো ট্রেডিশন, লেগাসি, ইনহেরিটেন্স। আর অ্যান্টোনিম হচ্ছে ডিভিয়েশন। ডিভিয়েশন মানে বিচ্যুত হওয়া। তুমি ঐতিহ্য ধরে রেখেছো, তার মানে কি? তোমার বাবা একটা জিনিস করতো, দাদা একটা জিনিস করছো, তুমি সেটা ইনহেরিটেন্টলি, যে ইনহেরিটেন্স মানে হচ্ছে যে বংশ পরম্পরায়, আর ইনহেরিটেন্স ওটা নাউন ফর্ম। ঠিক আছে? আর ডেভিয়েশন মানে বিচ্যুতি। তার মানে তুমি আর ওইটা ফলো করোনি, তুমি অন্য লাইনে চলে গেছো, বিচ্যুত হয়ে গেছো। সো এটা হচ্ছে অ্যান্টোনিম। সেকুলার অলরেডি বলেছি ধর্ম নিরপেক্ষ বা জাগতিক। এটা ধর্মকেন্দ্রিক না। তাহলে কি জাগতিক মানে কি? জাগত মানে ও ধর্ম নিয়ে বদার করে না। ও হচ্ছে মৃত্যুর পরে কি হবে, পরকাল নিয়ে কি হবে, এইসব না। ওই জগতের মধ্যে আছে, এই জগৎ নিয়ে সে চিন্তা করছে। তার মানে আর্থলি। আর্থলি মানে হচ্ছে জাগতিক। ওয়ার্ল্ডলি। ওয়ার্ল্ডলি মানে জাগতিক। এই যে ওয়ার্ল্ড, আর্থ, এটার সাথে জাস্ট এলওয়াই যুক্ত করে দাও। ঠিক আছে? নন রিলিজিয়াস। নন রিলিজিয়াস মানে কি? যেটা ধর্ম নিরপেক্ষ। আচ্ছা, অ্যান্টোনিম কি হবে তাহলে? অ্যান্টোনিম রিলিজিয়াস, স্পিরিচুয়াল। সো দিজ আর দ্য অ্যান্টোনিমস। আমরা কি এই অংশটা বুঝতে পেরেছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এইগুলা আমি যেটা যেটা বলছি, মাঝে মাঝে গ্রামাটিক্যাল কিছু পয়েন্ট অফ ভিউ বলছি, মাঝে মাঝে এই যে যেমন অ্যান্ড দিয়ে যুক্ত আছে, এই দুইটা হলো অ্যান্টোনিম একে অপরের। এগুলো কিন্তু সব মাথায় রাখবে, কারণ একটু পরে আমি বোর্ডের প্রশ্ন দিয়েই বুঝাবো যে কিভাবে এমসিকিউ তে এগুলো এসে থাকে, কিভাবে আমাদের ইয়েতে এসে থাকে। আচ্ছা, পরের অংশে চলে যাই। ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড, তার মানে লোকসঙ্গীত মে বি ডেসক্রাইবড কিভাবে বর্ণনা করা যেতে পারে, অ্যাজ দ্যাট টাইপ অফ অ্যানশিয়েন্ট। অ্যানশিয়েন্ট মানে কি? অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, ভেরি ওল্ড। তাহলে অ্যানশিয়েন্ট মিউজিক তার মানে প্রাচীন সঙ্গীত, হুইচ স্প্রিংস ফ্রম। স্প্রিংস ফ্রম, এটা অর্থ কি? স্প্রিংস ফ্রম মানে, স্প্রিংস ফ্রম মানে হচ্ছে কোনো জিনিসের, আমরা ওই যে বলি না উৎপত্তি, অরিজিনেট। তাহলে এইটাকে আমরা বলতে পারি অরিজিনেট হওয়া। অরিজিনেট, উৎপত্তি হওয়া, উৎসারণ হওয়া। এর অনেক সুন্দর সুন্দর বাংলা আছে। তাহলে বলছে যে এটা প্রাচীন সঙ্গীত যেটা উৎপত্তি হয়েছে, যেটা এসেছে, হ্যাঁ তৈরি হয়েছে কোথা থেকে? দ্য হার্ট অফ আ কমিউনিটি, তার মানে একটা সম্প্রদায়ের হৃদয় থেকে। বেসড অন, কিসের উপর ভিত্তি করে? দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, তাদের স্বাভাবিক যে প্রকাশভঙ্গি। মানে ওরা গান গাচ্ছে, গান গাওয়ার জন্য নতুন করে অঙ্গভঙ্গি শিখবে, নতুন করে শিখবে, এরকম না। ওরা স্বাভাবিক ন্যাচারাল যে অঙ্গভঙ্গি আছে, আপনারা যদি আচ্ছা, আপনারা কখনো এরকম পালা গান, সারি গান, জারি গান, ভাটিয়ালি এগুলা দেখেছেন? ভিডিও তো দেখার কথা। দেখছি স্যার। রোহান, তানভীর, হ্যাভ ইউ গাইজ ওয়াচড এনি অফ দ্য ফোক মিউজিক স্টাফ? হ্যাঁ স্যার। আমরা পুরোনো এই জিনিস বাদ দিই, আমরা যদি ইয়েতে যাই, যেমন কোক স্টুডিও বাংলাতে। আচ্ছা, লেটস সি, আমি এখানে একটা তো রেখেছিলাম। উম, উম, উম। এই গানটা আপনার শুনছেন Studio না? Bangla, Season 3. Maloma Anuka. আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, শুনছি স্যার এটা স্যার। হ্যাঁ, এখন এই যে মহিলারা, ওনারা কি করছে বলেন তো, হাতে ইয়ে নিয়ে? ওনারা এই যে ছাদের উপর বসে, দেখেন, ভালো করে লক্ষ্য করেন। কি করলো বলেন? এটা নিয়ে বলো, ওটা কি হয়েছে স্যার মানে? ছাদকে কি করছে ওনারা? ছাদকে বালি। পেটাচ্ছে। তো হ্যাঁ এইটা বুঝছি।
এটা লোকসঙ্গীতের একটা জনরা, মানে একটা ধরন। এটাকে বলা হয় ছাদ পেটানোর গান, বুঝছেন? এটা হ্যাঁ, তা আমরা একটু পরেই লোকসঙ্গীতের বিভিন্ন ধরন দেখবেন আছে এই প্যাসেজের মধ্যে, সেটাও চলে আসবো, সেখানেও মনে হয় থাকার কথা ছাদ পেটানোর এই এটা। সো জি এটা হচ্ছে জাস্ট সাম কাইন্ড অফ ফিউশন, মডার্ন মিউজিকের সাথে, মডার্ন ইয়ের সাথে ফোক মিউজিকের একটা হচ্ছে গান। কোলাবোরেট করা হয়েছে আর কি। সো এটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের ওদের ন্যাচারাল স্টাইল অ্যান্ড এক্সপ্রেশন দেখেন, এখানে কিন্তু ওদের ন্যাচারাল যে স্টাইলটা, কোক স্টুডিওতে এসেছে বলে যে একটু রিপড জিন্স এটা পরে আসতে হবে, ওরা কি তাই করছে? মোটেও না। না তো আমরা স্যার। এটা বোঝানোর চেষ্টা জি করছি। তো স্প্রিং ফ্রম, এটা আমরা বুঝলাম যে স্প্রিং ফ্রম এটার অর্থ হচ্ছে উৎসারিত হওয়া, উৎপন্ন হওয়া। দিস ইজ আ ফ্রেজ, তাই না? আহ তারপরে মানে ফ্রেজাল ভার্ব একটা। এটা সিনোনিম কি? অরিজিনেট। এটা সিনোনিম হচ্ছে এমিনেট। এটা সিনোনিম হচ্ছে অ্যারাইজ। অ্যারাইজ মানে কোনো কিছু উৎপন্ন হওয়া, ওঠা। আচ্ছা, তারপর অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে এন্ড। অরিজিনেট মানে যদি উৎপন্ন হয় কোনো কিছু, আর অ্যান্টোনিম কি হবে? এটা শেষ, পতন। তাহলে এন্ড, টার্মিনেট। টার্মিনেট মানে পতন হওয়া। অ্যানশিয়েন্ট মানে যদি প্রাচীন হয়, তাহলে এটার সিনোনিম কি? ওল্ড, অ্যান্টিক, প্রিমিটিভ। আর অ্যান্টোনিম হচ্ছে মডার্ন, রিসেন্ট। পরের অংশ, অ্যানি মোড অর ফর্ম। তা বলছে যে কোনো মোড অর ফর্ম, অর্থ কি? রূপ, তাই না? ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, ভয়েস অ্যান্ড ডান্স মে বি ডেসক্রাইবড অ্যাজ মিউজিক। তাহলে মিউজিক কিসের কিসের কম্বিনেশনে তৈরি হয়? আমরা বলছি টিউন, সুর, ভয়েস, কণ্ঠ, অ্যান্ড ডান্স, নৃত্য। তাহলে এই তিনটার সমন্বয়ে যে কোনো কিছু, সমন্বয় যে থেকে। ফর্ম তৈরি করলে সেটাকে আমরা কি বলে আহ অন্তর্ভুক্ত করতে পারি? সেটাকে আমরা মিউজিক বলতে পারি, সঙ্গীত বলতে পারি। দাস, এভাবেই দ্য বাউল ট্রেডিশন ইজ আ ইউনিক হেরিটেজ অফ বাংলা ফোক মিউজিক। বলছে এভাবেই বাউল ঐতিহ্য বাংলা লোকসঙ্গীতের এক অনন্য, ইউনিক মানে হচ্ছে অনন্য, অনন্য মানে কি? যেটা কমন না, যেটা হচ্ছে একটা। যেমন আপনি ধরেন এই যে সামনে ঈদ, ঈদের জন্য পাঞ্জাবি শপিং করতে গেছেন, তো আপনি এমন একটা পাঞ্জাবি নিয়েছেন যেটা দেখলেন যে আপনার লোকালয়ে, আপনার ফ্রেন্ড সার্কেলে অন্য কারোর সাথে কমন পড়েনি। সো আপনার এটা কি? আপনার এটা আনকমন। ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে আপনি একটা নিছেন, ওইটা দেখেন জাতীয় পাঞ্জাবি হয়ে গেছে, আপনি ঈদ দিয়ে গেছেন, সবার গায়ে ওইটাই আছে, ওটা কি ইউনিক হবে? না স্যার। তো ইউনিক মানে হচ্ছে অনন্য, মানে যেটা রেয়ার। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই জায়গাতে দেখেন তো, ইউনিকের আগে এ বসেছে। আমাদের আর্টিকেল আমরা এটা শিখেছি, কেন? কেন এ বসেছে এখানে, অ্যান কেন বসেনি? হিসাব অনুযায়ী ইউ এর আগে অ্যান বসার কথা, ভাওয়েলের আগে। জানি না আমরা কেউ। স্যার এটা ভাবনা পড়তেছি না স্যার। ওয়ার্ড দিয়া উচ্চারণ হয় তাহলে তো স্যার কনসোনেন্ট সাউন্ড হয়, মানে ইউ ডবল ভাওয়াল দিয়ে উচ্চারণ হইতেছে না, তো সেক্ষেত্রে তো স্যার ওটা কনসোনেন্ট হয় না স্যার। আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ভাওয়েল বা কনসোনেন্ট এইটা না, নিয়মটা হচ্ছে ভাওয়েল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড। তো এই জায়গায় সাউন্ড। ইউনিক আমরা বলছি ইউ। ইউ এটা হচ্ছে ভাওয়েল না, এটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি এ ইউনিক। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন, তাই না? তো এটাকে সহজে মনে রাখতে হলে আমরা বলছিলাম যে ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, তখন এর আগে অ্যান বসবে না। যেমন ও এর উচ্চারণ যদি ওয়া হয়, এর আগে অ্যান বসবে না। তো এই জন্য ইউনিক এর আগে হচ্ছে এ বসে আছে। সো এখানে আমরা পেলাম কম্বিনেশন। কম্বিনেশন মানে কি? কম্বিনেশন মানে হচ্ছে সমন্বয় বা মিশ্রণ, ঠিক আছে? যেমন আপনি বলতে পারেন, আচ্ছা স্যার, আপনার অনুভূতি কি এখন? এই যে সামনে ঈদ, তারপরে এই যে আমাদের পরীক্ষা, এই যে আমাদের প্রিপারেশন, এরকম। তা আমি বলতে পারি যে আমার অনুভূতি আসলে কোনো একক নির্দিষ্ট কোনো অনুভূতি নেই। আমার অনুভূতি হচ্ছে কম্বিনেশন অফ সারপ্রাইজ, হ্যাপিনেস, স্যাডনেস, এভরিথিং। তার মানে কি? আমি বিস্মিত, আমি খুশি, অনেকগুলো আমি সমন্বয়। দরিদ্র, সবগুলা সমন্বয়। সো কম্বিনেশন মানে হচ্ছে সবগুলা সমন্বয়। কম্বাইন হচ্ছে ভার্ব, সমন্বয় করা, মিশ্রণ ঘটানো। আর কম্বিনেশন হচ্ছে নাউন। আচ্ছা, সিনোনিম কি হবে তাহলে? মিক্সচার, বুঝতেই পারছি। ব্লেন্ড, এই যে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি না, সবকিছু মিশায় না। সিনথেসিস, তাহলে এগুলো হচ্ছে সিনোনিম। অ্যান্টোনিম কি? সেপারেশন, তার মানে কি? পৃথক করা। আপনি কোনো কিছু মিক্স করা, এটা হচ্ছে যদি হয় আমাদের ওয়ার্ডটা
তাহলে ওইটার অপোজিট কি হবে, সেটাকে পৃথক করে দেওয়া, তাহলে সেপারেশন। ডিভাইড করা, তাহলে ডিভাইড হচ্ছে ভার্ব, ওইটার নাম হচ্ছে ডিভিশন। আচ্ছা, ইউনিক মানে অলরেডি বলেছি যেটা অদ্বিতীয়, আর অন্যটা নাই, হ্যাঁ, অনন্য। তাহলে আমরা এটাকে যদি সিনোনিমে আনি তাহলে হচ্ছে রেয়ার, অলরেডি বলেছি, ডিস্টিংক্ট আর আনপ্যারালালড। আনপ্যারালালড, ডিস্টিংক্ট অ্যান্ড রেয়ার, এই তিনটা হচ্ছে আমাদের সিনোনিম। অ্যান্টোনিম কি? কমন, ওই যে বলেছি অলরেডি, যে যেটা পাওয়া যায় সব জায়গাতে, কমন। তারপরে অর্ডিনারি, সাধারণ। সো এই অংশটা বোঝা গেছে আমাদের। জি স্যার। তাহলে এই পুরো টেক্সটটা ছিল হচ্ছে আমাদের বাউল ট্রেডিশন নিয়ে। এরপরের অংশে আমরা চলে আসি। এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য। দেখেন প্যাসেজের মধ্যে বলা শুরু করেছে যে আমাদের এই ফোক মিউজিকের মানে লোকসঙ্গীতের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সো ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স, এভাবে দিয়ে শুরু করছে। দেখেন প্রথম বৈশিষ্ট্যটা, ইট ইজ কম্পোজড। কম্পোজ মানে কি? গঠিত হওয়া, ঠিক আছে। ইট ইজ কম্পোজড by rural folk on the basis of ancient rules transmitted orally। আচ্ছা, এখানে বেশ কিছু ওয়ার্ড আছে, এগুলো আমাদের আগে প্রথমে শিখতে হবে। প্রথমে বলছে ইট ইজ কম্পোজ, মানে ফোক মিউজিকের কথা বলা হচ্ছে, যে ফোক মিউজিক গঠিত হয় কিসের মাধ্যমে? বাই রুরাল ফোক। রুরাল ফোক মানে কি? রুরাল মানে হচ্ছে, বলেন, গ্রামীণ। জি রুরাল মানে স্যার। গ্রামীণ না? গ্রাম। জি। হ্যাঁ। তো গ্রামীণ যে রীতির উপরে ভিত্তি করে, যে বেসিস অফ এনশিয়েন্ট রুলস, ঠিক আছে, গ্রামীণ যে রীতিনীতি, নিয়ম, এগুলোর উপর ভিত্তি করে ট্রান্সমিটেড। ট্রান্সমিটেড মানে কি? যেটা হস্তান্তরিত হচ্ছে, মানে একের পর এক, ধরেন আমার কাছ থেকে আমার ছেলে পাইলো, তারপরে তার ছেলে পাইলো, এইভাবে আপনার হস্তান্তরিত হয়ে যাচ্ছে, মানে হাত বদল হচ্ছে। ট্রান্সমিটেড জি স্যার। কিভাবে? ইন রাইটিং নাকি ওরাল? ওরালি মানে হচ্ছে, ওরাল মানে কি? ওরাল মানে হচ্ছে যেটা মুখ সম্পর্কীয়, দেখবেন আপনি ওই যে টুথপেস্ট বলেন, আপনি হচ্ছে ডেন্টিস্টের কাছে যান, দেখবেন সব জায়গায় যে ওরাল শব্দটা পাবেন। তার মানে ওরালি মানে হচ্ছে মৌখিক ভাবে। অন্যান্য যে সমস্ত সঙ্গীত, যেমন দেখেন আপনার রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীত, এগুলা হচ্ছে সব কি লেখা আছে না? এগুলাকে রিটেন ফর্মে আছে না? কিন্তু যেগুলো এই যে পালা গান, জারি গান, সারি গান, এগুলো সব কিভাবে কিভাবে মানুষের কাছ থেকে মানুষের গেছে বলেন তো? মৌখিক ভাবে। এই যে আগে যে জি আমরা স্যার। গল্প, আঞ্চলিক গল্প, এগুলা কিভাবে গেছে? এই যে আমরা আমাদের দাদি, নানি, দাদা, তাদের কাছে গল্প হ্যাঁ। শুনেছি, জি স্যার। সেখান থেকে আমরা শিখেছি। তো এগুলো হচ্ছে মৌখিক ভাবে। তাহলে এটার আমরা যেটা পেলাম, যে এই ফোক মিউজিক বা লোকসঙ্গীত হচ্ছে গ্রামীণ মানুষের দ্বারা মৌখিকভাবে হস্তান্তরিত প্রাচীন নিয়মের ভিত্তিতে রচিত। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, দিজ অ্যানশিয়েন্ট রুলস, এই যে আমরা বলছি যে প্রাচীন যে নিয়ম কানুন, এই নিয়মগুলা অফ মিউজিক, তাহলে এই সঙ্গীতের যে নিয়মগুলা হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, এরা প্রভাবিত হয়নি কার দ্বারা? বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক। এই যে আধুনিক যে সঙ্গীত বা যে ধ্রুপদী বা ক্লাসিক্যাল যে এই সঙ্গীত, এইগুলা দ্বারা কে প্রভাবিত হয়নি বলেন তো? ফোক মিউজিক। তার মানে ফোক মিউজিক আমরা বুঝতে পারলাম আর নট, সরি, ফোক মিউজিক ইজ নট ইনফ্লুয়েন্সড বাই দ্য ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক। তাহলে অলরেডি আমরা বুঝেছি ট্রান্সমিটেড মানে হচ্ছে হস্তান্তরিত। তাহলে হস্তান্তরিত মানে কি? কোনো জিনিস আমরা এই যে বলি না লাস্টে লেটার লেখার পরে, কনভে মাই বেস্ট রিগার্ড টু ইয়োর প্যারেন্টস, মানে কি? বা কনভে মাই সালাম টু ইয়োর প্যারেন্টস, যে আমার সালাম তোমার পিতামাতার কাছে পৌঁছে দিও। তার মানে কি? পৌঁছে দিও। মানে হচ্ছে কোনো কিছু পৌঁছে দেওয়া, হস্তান্তর করা। তাহলে এই যে ট্রান্সমিটেড অ্যান্ড কনভে, সেম জিনিস। পাসড অন, এটাও সেম জিনিস, আপনি কারো কাছ থেকে একটা জিনিস নিয়ে সেটা পাস করে দিয়ে দিলেন। সো এটা হচ্ছে সিনোনিম। অ্যান্টোনিম হচ্ছে রিটেইন। রিটেইন মানে কোনো কিছু নিজে ধারণ করে রাখা, ঠিক আছে। সেটাকে আর আপনি ধরেন আপনাকে দিল একজন, আপনি আর কাউকে দিলেন না, তো আপনি রিটেইন করে রাখলেন সেটা। হেল্ড, হেল্ড হচ্ছে এটা পাস্ট ফর্ম, হোল্ড। হোল্ড মানে কোনো কিছু ধরে রাখা, আর হেল্ড হচ্ছে এটা পাস্ট ফর্ম, যেগুলো যেহেতু এগুলো সব পাস্টে আছে, এই যে ট্রান্সমিটেড V2 তে আছে, ওই জন্য আমরা এটাও দিয়েছি কনভেইড, কনভে দিইনি। এটাও দিয়েছি পাস অন, দিইনি, পাসড অন দিয়েছি। তো এইভাবে আপনাকে এই টেন্সটাও কিন্তু মাথায় রাখতে হবে। ওরালি অলরেডি বলেছি, ওরাল মানে হচ্ছে মৌখিক, ঠিক আছে। ওরালি মানে মৌখিক ভাবে, অ্যাডভার্ব। তাহলে ভার্বালি অর ভোকালি, এটা হচ্ছে আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন আশা করছি, কারণ ভোকাল, ভার্বাল, এই সমস্ত শব্দগুলা খুবই পরিচিত শব্দ। আচ্ছা, তাহলে অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে ইন রাইটিং বা রিটেন, যেগুলো হচ্ছে লেখা আছে।
তাহলে ক্যারেক্টারিস্টিক্স 1 আর 2 গেল। এখন আসেন 3 আর 4। দেখেন 3 নাম্বার বৈশিষ্ট্য কি ফোক মিউজিকের? ফোক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। এই তো খুবই সিম্পল। বলছে যে লোকসঙ্গীত বা লোকগীতি দলবদ্ধভাবেও মানে আপনি গ্রুপ হিসাবেও গাইতে পারবেন, অর ইন্ডিভিজুয়ালি মানে কি এককভাবেও এককভাবে। গাইতে। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক। দেখেন আপনি যদি ক্লাসিক্যাল সঙ্গীত শেখেন, হ্যাঁ, তখন আমাদের কি হয়, প্রতিদিন রেওয়াজ করে না, প্রতিদিন প্র্যাকটিস করে, অনুশীলন করে। কিন্তু ফোক মিউজিকের জন্য কোনো প্র্যাকটিস অনুশীলনের প্রয়োজন আছে? নাই। না স্যার। তার মানে 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক। তাহলে ইন্ডিভিজুয়াল মানে কি এককভাবে। সিনোনিম সিঙ্গেল, সিঙ্গেল মানে একক, তাহলে সিঙ্গেলি, সেপারেটলি, অ্যালোন। অ্যান্টোনিম কি হবে? কালেকটিভলি, টুগেদার, ইন গ্রুপ। আচ্ছা, রিকোয়ার্ড মানে কি কোনো কিছু প্রয়োজন, তাহলে রিকোয়ার্ড মানে প্রয়োজনীয় বা আবশ্যক। সিনোনিম কি? নিডেড মানে প্রয়োজনীয়, এসেনশিয়াল অপরিহার্য, ম্যান্ডেটরি। ঠিক আছে। আর অ্যান্টোনিম হলো অপশনাল, হইলেও হয় না হলেও নয়, আননেসেসারি অপ্রয়োজনীয়। তাহলে 3 আর 4 গেল। এবার 5 আর 6 নাম্বার বৈশিষ্ট্য ফোক মিউজিকের। সো 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি ইলিটারেট পিপল। আমরা জানি ইলিটারেট শব্দের অর্থ কি? নিরক্ষর, যাদের অশিক্ষিত। অক্ষর জ্ঞান নেই। অশিক্ষিত শব্দটা একটু রুড কালচারালি, আমরা নিরক্ষর শব্দটা বলবো যাদের অক্ষর জ্ঞান নেই, মানে যারা হয়তো আহ আহ, প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেনি। কিন্তু অশিক্ষিত মানে হচ্ছে যার শিক্ষা নেই। অনেকে দেখবেন যে জীবনে কোনদিন স্কুলে যায়নি, কিন্তু সে যতটা শিক্ষিত, হ্যাঁ, ততটা শিক্ষিত অনেক শিক্ষিত মানুষও হতে পারে না। ঠিক আছে, তাদের জি কোনো স্যার, এটা মোরাল সেন্স থাকে না। তো আমরা এটা বলছি যে এই ফোক মিউজিক কম্পোজ, কম্পোজ মানে কি রচনা করা, যারা গান লিখে, গান যারা আপনার হচ্ছে লিখে সুর করে। সো এটা কম্পোজ করা হয়, অর্থাৎ রচিত হয় এবং পারফর্ম মানে পরিবেশিত পরিবেশিত হয় কাদের দ্বারা? বাই ইলিটারেট নিরক্ষর, অর অথবা সেমি ইলিটারেট মানে হয় পুরাপুরি নিরক্ষর অথবা অর্ধেক নিরক্ষর। তার মানে আমরা যদি ওইভাবে বলি অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত, কিন্তু অশিক্ষিত শব্দটা একটু রূঢ়, ওই জন্য আমরা বলবো নিরক্ষর অথবা অর্ধ নিরক্ষর যে সমস্ত মানুষ, তাদের দ্বারা এই সমস্ত গানগুলা রচিত হয় এবং পরিবেশিত হয়। ইট ইজ স্পন্টিনিয়াস এক্সপ্রেশন। স্পন্টিনিয়াস মানে হচ্ছে যেটা খুবই স্বতঃস্ফূর্ত, মানে যেটার কোনো প্রি প্ল্যান লাগে না। যেমন দেখেন, আপনাকে আমি বলেছি যে আগামী কালকে আপনারা এই বিষয়ের উপর প্রেজেন্টেশন দিবেন। তো আপনি কি আজকে থেকে প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করছেন, তারপরে আপনি কালকে যখন এটা প্রেজেন্টেশন দিলেন, এটা কি স্বতঃস্ফূর্ত হলো? স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে যেই জিনিসটা আপনি মানে কোনো প্ল্যানিং নাই, কিছু নাই, কোনো অনুশীলন নাই। আপনাকে যেমন উপস্থিত বক্তৃতা হয় না, উপস্থিত বক্তৃতা আপনাদের কখনো স্কুলে অনুষ্ঠিত হয়েছে কিনা জানি না। উপস্থিত বক্তৃতাতে কি হয়? সামনে থাকেন, আপনার সামনে একটা ধরেন কাগজ বা ইয়ে তুলতে দেওয়া হয়, যে টপিকটা বাদে আপনি ওটাতে আপনার হচ্ছে বলা শুরু করেন, মানে আপনার আগে থেকে পূর্ব কোনো রিসার্চ নাই, কোনো অনুশীলন নাই, কিচ্ছু নাই। কিন্তু যদি হঠাৎ আপনি করে। একটা বিষয়ে বক্তৃতা আপনি আগে থেকে টপিক জানেন, সেটার উপরে আপনি অনেক কিছু রিসার্চ করবেন, অনেক কিছু আপনি লিখবেন, তারপরে সেটা বলবেন। তো ওই যে যেটা আপনি অনেক কিছু আগে থেকে প্রিপারেশন নিয়েছেন, সেটা কি না, সেটা স্পন্টেনিয়াস না, সেটা হচ্ছে প্রি প্ল্যান্ড। আর যেটা স্বতঃস্ফূর্ত ভাবে নিজের থেকেই হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত। তাহলে এই যে ফোক মিউজিকটা, এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত, দেখেন স্বতঃস্ফূর্ত এক্সপ্রেশন, প্রকাশ ইন ইজি ল্যাঙ্গুয়েজ। এটার জন্য কঠিন কোনো শব্দ, হ্যাঁ, অনেক খুবই সফিস্টিকেটেড ওয়ার্ডস প্রয়োজন নেই। ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা। আপনারা ভাষা উপভাষার মধ্যে পার্থক্য তো বুঝেন আশা করছি, না? জি স্যার। জি স্যার। ভাষা হচ্ছে বাংলা, উপভাষা কোনগুলা? চাটগাইয়া, স্যার আঞ্চলিক, নোয়াখালীলা। আঞ্চলিক গুলো। হ্যাঁ হ্যাঁ, মানে যত অঞ্চলে যে সমস্ত ভাষা আছে, এক ভাষার বিভিন্ন যে রূপগুলা, সেগুলোকে আমরা বলি ডায়ালেক্ট। তো ডায়ালেক্ট মানে জি। হচ্ছে একটা মানে ল্যাঙ্গুয়েজের ব্রাঞ্চেস। ঠিক আছে, যতগুলা শাখা প্রশাখা আছে। তাহলে এই ফোক মিউজিক কিন্তু উপভাষাতে হয়। কিন্তু আপনি দেখেন মডার্ন বা যেগুলা ক্লাসিক্যাল মিউজিক আছে, ওগুলা কি উপভাষাতে হয়? রবীন্দ্রসঙ্গীত কখনো দেখবেন নোয়াখালী ভাষাতে আছে? না স্যার। আছে? এই যে না আমার স্যার। সোনার বাংলা, এটাকে যদি আপনি এখন রাজশাহীর ভাষায় বলেন, আপনি যদি নোয়াখালীর ভাষায় বলেন, এটা তো আমি চিন্তাও করতে পারছি না কেমনে হবে। এই আমার জি সোনার স্যার। বাংলাকে মোর সোনার বাংলা এরকম ভাবে যদি বলেন, মানে ডাজন্ট সাউন্ড গুড না? কিন্তু দেখবেন সাউন্ড। যত
আহ লোকসঙ্গীত আছে, সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনার হচ্ছে লোকাল যেই ল্যাঙ্গুয়েজ, যেই ডায়ালেক্ট সেটাতেই রচিত হয়। এবং টিউনটা রচিত সুরটা খুব simple থাকে, যে কেউ ওই টিউন ধরে গাইতে পারে। যেমন জারি গানের দেখবেন যে একটা সিঙ্গেল টিউনই আছে, মানে প্রত্যেকটা জারি গান ওই একটা সুরেই গায় সবাই, বুঝছেন? সাকিব সাহেব কোনো জি স্যার। জারি গান পারেন নাকি? একটু শোনান তো। না স্যার, আমাদের ওগুলো না, এমনিতে তাহলে শুনি তানভীর বাট ভাই এগুলো রোহানকে শোনান। এগুলো প্র্যাকটিস করা হয় না স্যার। না মানে জারি গানের আগে অনেক একটা বড় ট্রেডিশন ছিল। জারি গান দেখতাম যে প্রত্যেক গ্রামে গ্রামে, আমি জানি না আপনাদের ওইদিকে আপনারা পাইছেন কিনা, কিন্তু আমি তো একদম একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেই বড় হয়েছি, সো আমি এই সমস্ত কালচারের সাথে পরিচিত। আমাদের এদিকেও হয় মাঝে মাঝে। আগের মানে এখন আর কি ওগুলো আর কি কমে এসেছে স্যার আগের তুলনায়। হ্যাঁ, সেটা তো অবশ্যই সময়ের সাথে সাথে, সময় পরিক্রমে দেখবেন এগুলো আর একদম থাকবেই না, আমরা শুধু বইয়ে আর মানে বই খাতাই কিন্তু পাবো এগুলো। জি স্যার। আচ্ছা, সো অলরেডি আমরা এখানে ইলিটারেট, স্পন্টেনিয়াস, ডায়ালেক্ট এগুলো সব নিয়ে আমরা আলোচনা করেছি। এখন পরের অংশে আসি, 7 এবং 8 নম্বর বৈশিষ্ট্য। দেখেন, 7 নম্বর বৈশিষ্ট্য ফোক মিউজিকের, সেটা হচ্ছে বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপিলিং। অ্যাপিলিং শব্দের অর্থ হচ্ছে আকর্ষণীয়। তাহলে এখানে কথা, মানে গানের যে কথা, অ্যান্ড টিউন সুর, কথা এবং সুর উভয়ই কি আকর্ষণীয়। ডিসপাইট, ডিসপাইট ইনস্পাইট অফ আপনাদের আশা করছি খেয়াল আছে, এর মানে হলো সত্ত্বেও, কি সত্ত্বেও, ইটস ইউনিভার্সাল অ্যাপিল, মানে সার্বজনীন একটা আবেদন। সার্বজনীন আবেদন মানে এই গানগুলো এমন না যে ধরেন এটা ময়মনসিংহে রচনা করা হয়েছে, তো এটা হচ্ছে আপনার খুলনার মানুষজন শুনতে পারবে না বা তাদের কাছে ভালো লাগবে না, ব্যাপারটা কি এরকম? মোটেও না। এটা সব জায়গার মানুষই শুনে, সবার জন্যই, তার মানে সেটাকে, যেটা সবার জন্য সেটাকে বলে সার্বজনীন, মানে ইউনিভার্সাল। ঠিক আছে? ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, বলছে এই যে ডেসপাইট, সত্ত্বেও, সত্ত্বেও মানে বুঝতে পারছেন এটা কন্ট্রাস্ট হবে। কন্ট্রাস্টটা কি? বলছে যে মানে একটা আঞ্চলিক ভাষায় রচিত, তার মানে ওই অঞ্চলের মানুষের এটা শুধুমাত্র শোনার কথা বা তাদের কাছে আকর্ষণীয় হওয়ার কথা, কিন্তু এখানে কন্ট্রাস্টটা হচ্ছে এটার অ্যাপিলটা হলো ইউনিভার্সাল, মানে এটা সবার কাছে সার্বজনীন একটা আকর্ষণ রয়েছে। তাহলে আমরা অ্যাপিলিং অর্থ আমরা বুঝলাম যে আকর্ষণীয়। সিনোনিম তো আপনারা জানেন, আকর্ষণীয় অনেকগুলো সিনোনিম আছে। যেমন সব থেকে কমন কি? অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। এঙ্গেজিং, অ্যালিউরিং। আর অ্যান্টোনিম হচ্ছে বোরিং। কোনো কিছু বোরিং তার মানে কি, সেটা আকর্ষণীয় না। হ্যাঁ, জি সেটা স্যার। হচ্ছে খুবই রিপালসিভ। এগুলো হচ্ছে অ্যান্টোনিম। ইউনিভার্সাল সার্বজনীন, যেমন গ্লোবাল, জেনারেল, ওয়াইড স্প্রেড। অ্যান্টোনিম কি? লোকাল, স্পেসিফিক। আচ্ছা, এরপরে আমাদের 9 আর 10 নম্বর ক্যারেক্টারিস্টিক্স। ইট ডিপেন্ডস, কে এই ইট মানে হচ্ছে ফোক মিউজিক, ডিপেন্ড করে কিসের উপরে? আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, তার মানে প্রকৃতি এবং গ্রামীণ যে পরিবেশ, এটার উপর নির্ভরশীল। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট, মানে কোনো কিছু আপনার রোগ ঝোঁক নাই, আপনি কোনো কিছু লুকিয়ে লুকিয়ে না। এক্সপ্লিসিট মানে হচ্ছে যেটা একদম খুল্লাম খুল্লা সুস্পষ্ট, আপনার এর মধ্যে আপনি হচ্ছে ঝেড়ে কাশতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন মানে হচ্ছে কোনো কিছু বহিঃপ্রকাশ। তাহলে কিসের বহিঃপ্রকাশ? অফ দ্য জয়স অ্যান্ড সরোজ অফ ডেইলি লাইফ, আমাদের যে প্রাত্যহিক দৈনন্দিন জীবনের যে সুখ দুঃখ, আনন্দ বেদনা, এইটার একটা সুস্পষ্ট বহিঃপ্রকাশ আমাদের হচ্ছে এই ফোক মিউজিকের মধ্যে রয়েছে। আমরা এটা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে এক্সপ্লিসিট শব্দের কয়েকটা সিনোনিম দেখেন। ক্লিয়ার, ওই যে বললাম সুস্পষ্ট বা পরিষ্কার, তাহলে ক্লিয়ার, অবভিয়াস, ডিরেক্ট। অ্যান্ড অ্যান্টোনিম কি হবে? এক্সপ্লিসিটের অ্যান্টোনিম হচ্ছে ইমপ্লিসিট, অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট। ম্যানিফেস্টেশন অলরেডি বলেছি বহিঃপ্রকাশ, তাহলে আমরা জানি এক্সপ্রেশন মানেও বহিঃপ্রকাশ। ডিসপ্লে, কোনো কিছু ডিসপ্লে মানে কি, সেটাকে বাইরে ডিসপ্লে করে রাখা, মানে কি প্রকাশ করে রাখা। অ্যান্ড রিভিলেশন, কোনো কিছু রিভিল করা। আর অ্যান্টোনিম কি হবে? কনসেলমেন্ট, মানে কোনো কিছু আবদ্ধ, গেট কিপ করে রাখা আর কি। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট যে দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে। ইট ইউজেস, মানে ফোক মিউজিক ইউজেস ব্যবহার করে, কি ব্যবহার করে? সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদম। রিদম মানে ছন্দ, তাহলে কেমন ছন্দ? খুবই সিম্পল, অর্থাৎ সহজ, ন্যাচারাল, স্বাভাবিক ছন্দ ব্যবহার করে। অ্যান্ড ইট কন্টেইনস, কন্টেইনস মানে হচ্ছে কোনো কিছু থাকা,
It contains a strong emotive expression of human love and separation. মানে এতে হিউম্যান লাভ মানে কি মানব প্রেম, অ্যান্ড কি সেপারেশন, সেপারেশন মানে হচ্ছে বিচ্ছেদ বিরহ। তাহলে মানব প্রেম ও বিচ্ছেদ বিরহের কি আছে শক্তিশালী স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন। ইমোটিভ মানে কি আবেগময়, এক্সপ্রেশন মানে প্রকাশ, বুঝতেই পারছেন। তার মানে আমাদের এই যে ফোক মিউজিক, এটা সহজ স্বাভাবিক ছন্দ ব্যবহার করে এবং এর মধ্যে মানব প্রেম, যেমন প্রেমও আছে, এর অপোজিট এই যে অ্যান্ড দিয়ে যেটা আমাদের যুক্ত করে দিয়েছে, এবং অপোজিট কি আছে সেপারেশন, বিচ্ছেদ, হ্যাঁ বিরহ। তো এই দুইটার প্রকাশ আমরা দেখতে পাই আমাদের ফোক মিউজিকের মধ্যে রয়েছে। তাহলে রিদম মানে হচ্ছে ছন্দ, ছন্দের আরো কিছু সিনোনিম দেখেন, বিট, টেম্পো, মিটার। আর অ্যান্টোনিম হচ্ছে ইরেগুলারিটি, মানে যেটার মধ্যে রেগুলারিটি নাই, তার মানে কি তার ছন্দপতন হয়েছে, কোনো ছন্দ নাই। ওকে। ইমোটিভ মানে আবেগময়, তাহলে ইমোশনাল বলতে পারি, মুভিং বলতে পারি, প্যাশনেট বলতে পারি। আর অ্যান্টোনিম হচ্ছে অ্যাপাথেটিক, আনইমোশনাল। সেপারেশন মানে বিচ্ছেদ বিরহ, তাহলে কি পার্টিং, পার্টিং মানে হচ্ছে কোনো কিছুর বিচ্ছেদ হওয়া, ডিটাচমেন্ট মানে হচ্ছে বিচ্ছেদ হওয়া, ডিভিশন মানে হচ্ছে কোনো কিছু ভাগ হয়ে যাওয়া। অ্যান্টোনিম কি হবে ইউনিয়ন, মানে একত্রিত হয়ে যাওয়া, কানেকশন, বুঝতে পারছেন, একত্রে যুক্ত হয়ে যাওয়া। আচ্ছা, এখন এরপরে আমাদের আর ছোট্ট কিছু অংশ আছে আমাদের প্যাসেজের, এটাকে আমরা দ্রুত শেষ করে দিই। একটা হচ্ছে প্রথমে দেখেন এই অংশটুকু আমাদের ফোক মিউজিকের থিম নিয়ে বলা হয়েছে। কি থিম? ইন বাংলাদেশ, বাংলাদেশে ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি। ফোক মিউজিকের কি রয়েছে অনেক বৈচিত্র্য রয়েছে, মানে একই রকম না, শুধুমাত্র পালা গান না, পালা গান আছে, জারি গান আছে, ভাওয়াইয়া, ভাটিয়াল, জারি, সারি, কত কিছু। ওই যে ছাদ পেটানোর গান আপনার একটু আগে দেখাইলাম। তো জি স্যার। অনেক বৈচিত্র্য রয়েছে, উইথ songs being composed on the culture, festivals, views of life, natural beauty, rivers and rural and riverine life. তো আমরা দেখছি কিসের কিসের উপরে আমাদের এই ফোক মিউজিক রচিত হয়, সংস্কৃতির উপরে হয়, উৎসব, এই যে ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ, জীবনবোধ, হ্যাঁ কারো জীবনের সম্পর্কে ফিলোসফি কি, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, রিভার্স। দেখেন বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, এখানে নদী এবং নদী কেন্দ্রিক অনেক কিছু হয়, যেমন আমাদের ইকোনমি নদী কেন্দ্রিক গড়ে উঠেছে। আমাদের নদী কেন্দ্রিক যারা যাদের পেশা, যেমন হচ্ছে যারা মাঝি, যারা আপনার যারা হচ্ছে মৎস্য নিয়ে যারা এ করে জেলে, ঠিক আছে, এরা সবাই আপনার দেখবেন যে ওরা একটা স্পেসিফিক টাইপ অফ গান গায়। ওই গানগুলোকে কি বলে বলেন তো? নদী কেন্দ্রিক যে গান, ওরা কি গান গায় মাঝিরা? জানেন না কেউ? মাঝিরা কি পালা গান গায়? না ওই যে না বাউল স্যার। গান, বাউল গান নেই, কি কি জানি স্যার, আমি ভুলে গেছি কত রকম বাউল। বাউল না যাই না স্যার, না স্যার। আনসার। ধরনের গান আছে, সব থেকে কমন হচ্ছে ভাটিয়ালি গান, ঠিক আছে। তারপরে আপনার সারি গান। সারি গান বুঝতে পারছেন নাম শুনে? সারি, সারি মানে কি? সারি মানে হচ্ছে যে দলবদ্ধ ভাবে ওই যে সারি আমরা বলি না লাইন, তো ওরা হ্যাঁ হ্যাঁ যখন জি হচ্ছে স্যার, আপনার একসাথে। একসাথে সারিবদ্ধ ভাবে বৈঠা তো বুঝেন, হ্যাঁ স্যার, বৈঠা ওই তো যে বুঝেন, যেটা চালানোর জন্য ব্যবহার করে। তো একসাথে যখন ওরা হচ্ছে সারিবদ্ধভাবে বৈঠা টানে, তখন হচ্ছে এই যে সারি গানগুলা গায়। হ্যাঁ, এটা নৌকার মাঝিরা মেইনলি গিয়ে থাকে আর কি। যাই হোক, এটা নিয়ে আপনাদের আমি লেকচার দিব না। এখানে আমরা যেটা বললাম, এখানে দুইটা শব্দ আমাদের দেখতে হবে। একটা হচ্ছে ভ্যারাইটি, ভ্যারাইটি মানে বৈচিত্র্য, মানে ডাইভার্সিটি, ভ্যারিয়েশন। অ্যান্টোনিম হচ্ছে ইউনিফর্মিটি, সেমনেস, মানে এখানে ভ্যারিয়েশন না, ইউনিফর্মিটি, এক, ঠিক আছে, সেম, এক। আর আরেকটা হচ্ছে রিভারাইন। রিভারাইন মানে কি? রিভারাইন মানে হচ্ছে নদীমাতৃক। রিভার মানে নদী, রিভারাইন মানে নদীমাতৃক। যেমন বলেন বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সো এটা সিনোনিম রিভার বেসড, রিভারিয়ান। আর অ্যান্টোনিম হচ্ছে ল্যান্ডলকড। ল্যান্ডলকড মানে কি? যেখানে কোনো নদী, যেখানে কোনো জলাশয় নেই, যেটা হচ্ছে একদম আবদ্ধ, আবদ্ধ ভূমি। আচ্ছা, এরপরে আমরা ফোক মিউজিকের থিম আরো কিছু একটু কন্টিনিউ করি। দিস সংস মানে এই গানগুলা আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইকুয়ালিটি অ্যান্ড পোভার্টি। বলছে এটা যে আমাদের সমাজের যে দারিদ্র্য এবং অসমতা, এইগুলার ব্যাপারেও। অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড মানে তো বুঝতে পারছেন বস্তুগত জগৎ, মানে ইহজাগতিক, ঠিক আছে, অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল এবং অতিপ্রাকৃতিক। অতিপ্রাকৃত কি? যেমন ধরেন যদি বেহেশত নিয়ে, ফেরেশতা নিয়ে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ধর্মীয় বিষয় নিয়ে যদি হয়, তাহলে সেগুলো হবে সুপার ন্যাচারাল, ঠিক আছে, এটা ন্যাচারাল না। আর
যদি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড মানে হচ্ছে যে ইহজাগতিক আমাদের এই যে সংসার দৈনন্দিন, তারপরে আমাদের সংসার জীবন এগুলা নিয়ে যখন হবে সেটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। তাহলে এগুলার ব্যাপারেও আমাদের এই গানগুলা হয়। তাহলে ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসমতা, আর সুপার ন্যাচারাল মানে হচ্ছে অতিপ্রাকৃত, প্যারানর্মাল, মিস্টিক্যাল। তাহলে অ্যান্টোনিম কি হবে? ন্যাচারাল অ্যান্ড নর্মাল। ইনইকুয়ালিটির সিনোনিম হবে ডিসপ্যারিটি, ইমব্যালেন্স, অ্যান্ড অ্যান্টোনিম হবে ইকুয়ালিটি, ফেয়ারনেস। আচ্ছা, এরপরে মিস্টিক্যাল সংস মানে কি? আধ্যাত্মিক গান। আধ্যাত্মিক গান তার মানে হচ্ছে এগুলা হচ্ছে রিলিজিয়াস ইনফ্লুয়েন্সড। এগুলা কিন্তু আপনার হচ্ছে ধর্মনিরপেক্ষ না, হ্যাঁ, সেকুলার না। তাহলে মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোটস। যেমন একটু আগে আমরা ওই যে মালোমা গানটা যেটা কোক স্টুডিও দেখলাম না, ওইটা হচ্ছে আপনার বিভিন্ন রূপক ব্যবহার করছে না, নদী, তারপরে নৌকা, এগুলার। তো ওইরকম এটার কথা বলা হচ্ছে যে আধ্যাত্মিক যে গানগুলা এগুলা আপনার রচনা করা হয়েছে নৌকা, নদী, এগুলা রূপক অর্থ ব্যবহার করে। মানে ওটা আপনার লিটারাল মিনিং নিলে হবে না, আক্ষরিক শব্দ মানে ওইগুলা হচ্ছে ধরলে হবে না, ওইগুলার কিছু ভাবার্থ রয়েছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে নদী মানে পুরো জীবনটাকে বোঝাচ্ছে, নৌকা মানে মনে করেন বা মাঝি মানে আপনার নিজেকে বোঝাচ্ছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটা আমরা পড়ছি না, জি স্যার। এখানে সোনার তরী বলতে কি আসলেই মানে গোল্ডেন কোনো বোটকে বোঝাচ্ছে? না স্যার। তার মানে কি এখানে নদী, নৌকা, মাঝি, ফসল এগুলা সব রূপক অর্থে মাঝি ব্যবহৃত হয়। আসলে ওই মেটাফোর মানে হচ্ছে ভৌতিক রূপক। একটা কিছু। এক্স্যাক্টলি, মানে এটা সিম্বলিক একটা অর্থ, তার মানে এটা সিম্বল, অ্যানালজি, ইমেজ। আর অ্যান্টোনিম হচ্ছে লিটারাল ল্যাঙ্গুয়েজ, মানে যেটা আক্ষরিক। মিস্টিক্যাল মানে আধ্যাত্মিক, মানে স্পিরিচুয়াল, ডিভাইন, হ্যাঁ, এসোটেরিক। আর অ্যান্টোনিম হচ্ছে ওই যে বললাম ওয়ার্ল্ডলি, আর্থলি, যেটা ইহজাগতিক। আচ্ছা, আমাদের আর খুব বেশি নাই এই জায়গাতে, যতটুকু অংশ আছে আমরা 2 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারবো, তারপরে আমরা হচ্ছে এমসিকিউ আর অ্যান্সারিং কোশ্চেনে চলে যাব। দেখেন, রিজিওনাল ভ্যারিয়েশন আছে আমাদের এই লোকসঙ্গীতের মধ্যে। রিজিওনাল ভ্যারিয়েশন মানে হচ্ছে বিভিন্ন অঞ্চল ভিত্তিক আমরা কিন্তু বৈচিত্র্য পাই। যেমন আমাদের যেহেতু নদীমাতৃক দেশ, তো দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জনরা। জনরা মানে হচ্ছে ধরন। যেমন আপনি, ধরুন বললাম যে আপনি আসলে কোন জনরার মুভি দেখতে পছন্দ করেন। তো সাকিব বলল, স্যার আমি তো আসলে একটু রোমান্টিক টাইপের মানুষ, তো আমি অ্যাকশন মুভি দেখতে পছন্দ করি। তাহলে ডাজ ইট মেক সেন্স? রোমান্টিক মানুষ অ্যাকশন মুভি দেখতে পছন্দ করেন মানে। তানভীর আবার বললো যে স্যার আমি তো আবার একটু অ্যাকশন টাইপের মানে মানুষ, একটু কিন্তু স্যার ভায়োলেন্ট, রোমান্টিক মুভি পছন্দ করি। সো এই যে জনরাটা মানে কি, জনরা মানে হচ্ছে কোন ধরন সেটা, ঠিক আছে? সো আমরা বলছি যে ভাটেলি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জনরা অফ ফোক মিউজিক। তাহলে আমাদের যেহেতু নদীমাতৃক দেশ, তাই ভাটিয়ালি লোকসঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ জনরা তৈরি করে, অর্থাৎ ধরন তৈরি করে। তাহলে জনরা মানে হচ্ছে ধারা বা ধরন, ক্যাটাগরি, টাইপ, স্টাইল। আর বেসিক্যালি মানে তো অলরেডি আমরা জানি মৌলিকভাবে বা মূলত। তাহলে এটাকে আমরা সিনোনিম কি বলতে পারি? ফান্ডামেন্টালি, প্রাইমারিলি। অ্যান্টোনিম হচ্ছে সেকেন্ডারিলি। আচ্ছা, যেমন আমরা কিছু এক্সাম্পল যদি দিই, এই যে আঞ্চলিক বিভিন্ন আমরা ধরনের কথা বলছি, যেমন দেখেন আমরা বলছি ফোক মিউজিক অফ বাংলাদেশ ভ্যারিজ ফ্রম রিজন টু রিজন। তার মানে অঞ্চল ভেদে ভিন্ন হয়। দাস এভাবেই দেয়ার আর নর্দার্ন ভাওয়াইয়া, তার মানে উত্তরে ভাওয়াইয়া। উত্তর মানে কি? বাংলাদেশের উত্তরাঞ্চল, এই যে রংপুর বিভাগ, ঠিক আছে, এখানে জি ভাওয়াইয়া স্যার। সঙ্গে। তাহলে অনেক সময় যদি আপনাকে এমসিকিউ তে সরাসরি প্রশ্ন করা হয় যে ভাওয়াইয়া এটা কোন অঞ্চলের, তখন অপশন যদি আপনার নর্দার্ন ইয়ে থাকে, নর্দার্ন বেঙ্গল, তাহলে আপনাকে ওইটা নর্দার্ন দিতে হবে। আচ্ছা, ইস্টার্ন, পূর্বে কি? পূর্বে হচ্ছে ভাটিয়ালি। তাহলে এই যে ধরেন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই যে সমস্ত যে অঞ্চল এগুলো হচ্ছে ভাটিয়ালি। এন্ড সাউথ ওয়েস্টার্ন মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম। দক্ষিণ মানে একদম ওই নিচের দিকে। আর পশ্চিম মানে হচ্ছে তার মানে যে সুন্দরবন, সাতক্ষীরা, বাগেরহাট, এইগুলো হচ্ছে দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিমে বাউল সং, তার মানে বাউল সঙ্গীত পুরা দেশব্যাপী কি সমানভাবে সমাদৃত, সমানভাবে হচ্ছে অনুশীলন করা হয় না। তাহলে এক একটা রিজিয়ন অনুযায়ী, না অঞ্চল স্যার। অনুযায়ী ভিন্নতা রয়েছে, হ্যাঁ, ভ্যারিয়েশন রয়েছে। এছাড়া ট্রাইবাল অবশ্যই। ইনফ্লুয়েন্স আছে। ট্রাইবাল ইনফ্লুয়েন্স মানে কি? এই যে নৃতাত্ত্বিক কিছু প্রভাব রয়েছে। যেমন দেখেন, দ্য কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ ডিফারেন্ট ট্রাইবস। আমাদের বিভিন্ন উপজাতি, উপজাতি শব্দটা আসলে একটু মানে ডিগ্রেটরি টার্ম, এটাকে বলতে হয় ক্ষুদ্র নিগোষ্ঠী। তো এই যে চাকমা, মারমা, খাসিয়া, গারো, অনেক ক্ষুদ্র নিগোষ্ঠী আছে না? সো জি স্যার। তাদের যে লাইফস্টাইল বিভিন্ন, ওইগুলাও কিন্তু ফোক মিউজিককে ইনফ্লুয়েন্স করছে। দেখবেন ওদের যে মিউজিক, ওদের যে ডান্স, এটা আমাদের ইয়ে থেকে অনেক ভিন্ন, তাই না? সো আমাদের এই ফোক মিউজিক হ্যাভ ইন্টারেক্টেড উইথ এথনিক
বেঙ্গলি কালচার অ্যান্ড লাইফস্টাইল ওভার দ্য ইয়ার্স। বলছে ওদের ওইটা কি করছে, ইন্টারাক্ট করছে, ইনফ্লুয়েন্স করছে কাদের, আমাদের এই বাংলা যে কালচার এটার সাথে আমাদের একটা ইন্টারাকশন মিথস্ক্রিয়া হয়েছে ওভার দ্য ইয়ার্স, মানে এই যে পুরা বছরের পর বছর জুড়ে। তার মানে আমরা দেখলাম যে এখানে দুইটা জিনিস, এক, যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, হ্যাঁ, যাদেরকে উপজাতি উপজাতি আমরা বলে থাকি আসলে, তো তাদের যে লাইফস্টাইল, তাদের যে একটা সঙ্গীতের একটা আলাদা ধারা আছে, সেটার সাথে এই যে বাংলার যেই ধারা, এই দুইটা একসাথে মিথস্ক্রিয়া করছে, এটা একসাথে যুক্ত হয়ে একটা আলাদা দেখা যাচ্ছে সেপারেট এন্টিটি তৈরি হচ্ছে। আচ্ছা, এছাড়া দেখেন পারফরমেন্স স্টাইল নিয়ে অলরেডি আমরা বলেছি যে এটা ইন্ডিভিজুয়ালি হয়, গ্রুপ বেসড পারফরমেন্সও হয়। তো এই যে বললাম ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস, কোরাস মানে হচ্ছে সমবেত কণ্ঠে। বিলং এক্সক্লুসিভ টু মেন, তার মানে এখানে শুধু পুরুষরা, হ্যাঁ, আপনার একচেটিয়া ভাবে মানে সমবেত কণ্ঠে এখানে গান গায়। আবার আদার্স টু উইমেন, কিছু আবার আছে মেয়েদের, যেমন ছাদ পেটানোর গানটা আমরা দেখলাম। বলেন তো, ওই যে ছাদ পেটানোর গানে ওই ভিডিওতে কি কোনো পুরুষকে দেখেছেন ছাদ পেটাচ্ছিল? না স্যার, উইমেন। তাহলে ওই জায়গাতে এই যে দেখেন সেম জিনিস, যে ওয়াইল সামার সাং বাই বোথ পার্টিসিপেট ইন দ্য রুফ বিটিং, রুফ মানে কি ছাদ, বিটিং মানে হচ্ছে পেটানো। তাহলে এই যে ছাদ পেটানোর যে গান, এখানে উভয়েই অংশগ্রহণ করে। দেখছিলেন ওই জায়গাতে মেয়েরা বসে ছাদ পেটাচ্ছিল, আর ওই যে একটা পুরুষ এখানে হচ্ছে আপনার নৃত্য পরিবেশন করছিল এরকম একসাথে সমবেত। তাহলে কোরাস মানে সমবেত। আচ্ছা, এখন আসেন আমাদের এমসিকিউ তে। এখানে আমরা কিছু বোর্ড প্রশ্নের উদাহরণ দিয়েই বলবো, তবে তার আগে আপনাদের আমি একটু ট্যাকটিক্স বলি। যে ধরনের এমসিকিউ আসুক না কেন, ধরেন আপনার এমসিকিউ আসবে কয়টা, পাঁচটা না? জি তো স্যার, পাঁচটার 5টা। ক্যাটাগরি দেখবেন আপনারা। কিছু থাকবে যেগুলো ওয়ার্ড মিনিং দেয়, কনটেক্সট ওইখানে হচ্ছে আমাদের আসল। অনেক ক্ষেত্রে আমরা ওয়ার্ড মিনিংটা জানি, আচ্ছা এটার মানে হচ্ছে এই, কিন্তু ইংরেজিতে একটা শব্দের কি একই রকম অর্থ হতে পারে? বিভিন্ন অর্থ না হতে স্যার। পারে না। এটা ডিপেন্ড করে হচ্ছে কনটেক্সটের উপরে, মানে এই প্রেক্ষাপটে আসলে এটা কি বুঝিয়েছে। ওই জন্য সব সময় আপনার যেই শব্দের অর্থ জানতে চাওয়া হয় সেটাকে ডিরেক্টলি আপনি উত্তর দিয়ে দিবেন না, আগে ওই শব্দটা খুঁজবেন প্যাসেজের মধ্যে কোথায় আছে, এবং সেই কনটেক্সটে মানে ওই লাইনে ওইটার অর্থটা কিভাবে প্রকাশ পাচ্ছে। এটা হলো আসলে একটা খুব বড় ট্যাকটিক্স। ঠিক আছে, ডিকশনারির অর্থ প্যাসেজের অর্থ ভিন্ন হতে পারে, তো আমাদের দেখতে হবে যে কখন এটার অর্থ কি হচ্ছে। দ্যাট ইজ দ্য মেইন থিং। যেমন ধরেন এখন ওয়াটার, এখন ওয়াটার মানে আমরা জানি পানি, কিন্তু ওয়াটারের আরো অর্থ হতে পারে। উডের মানে কাঠও অবশ্যই। হতে পারে, উডের মানে জঙ্গলও হতে পারে, ওয়াটার মানে পানিও হতে পারে, ওয়াটার মানে জলাশয়ও হতে পারে। ইট ডিপেন্ডস। এই যে সবসময় এই উদাহরণটা আমি বলি, লাইভ, লাইভ মানে হচ্ছে সরাসরি, আবার লিভ, লিভ মানে বসবাস করা, একই জিনিস দেখতে এক, বাট এদের কনটেক্সট অর্থ অনুযায়ী different। আমাদের অর্থগুলা চেঞ্জ হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে একটা ক্যাটাগরি। দুই নাম্বার যে ক্যাটাগরি আসে সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ, মানে ডিরেক্ট আপনাকে জিজ্ঞেস করা হয়। যেমন ওই যে আমি একটু আগে বললাম যে ধরেন ভাটিয়ালি বা বাউল সঙ্গীত, এটা বাংলাদেশের কোন অঞ্চলের গান, তো এটা আপনার আসলে কোনো কিছু ভাবনা চিন্তা করা, কোনো কিছু অ্যানালাইসিস করা কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে একটা ফ্যাক্টেটিভ প্রশ্ন, এটা প্যাসেজ থেকে হুবহু আপনি পেয়ে যাবেন। সো এইটা একটা, এটাকে আপনি এলিমিনেশন মেথড যদি ব্যবহার করেন, মানে আপনি একে একে এলিমিনেট করবেন, আচ্ছা এটা তো অবশ্যই না, এটা তো অবশ্যই না, লাস্টে দুইটা থাকবে 50-50, এর মধ্যে আপনাকে তখন প্যাসেজের মধ্যে খুঁজে বের করতে হবে যে আচ্ছা এখানে কোনটার কথা বলা হয়েছে। তাহলে এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো অ্যানালিটিক্যাল। কিছু থাকে অনুমান নির্ভর, ইনফার করতে হয়, যেটা আপনাকে সরাসরি উত্তর থাকে না, আপনাকে বলে লজিক দিতে হয় যে আপনার কি এটা মনে হয়, বা এই প্যাসেজের আসলে লেখক কি বোঝাতে চেয়েছে, এটা মূল থিম কি, এই টাইপের যে সমস্ত আহ প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের থিমেটিক বা অ্যানালিটিক্যাল। এখানে আপনার অবশ্যই পার্টস অফ স্পিচ মিলিয়ে মিলিয়ে সমার্থক শব্দ খুঁজে বের করতে হয়। তাহলে এই জায়গাতে আমাদের যদি উদাহরণে চলে আসি একটু, দেখেন এটা কুমিল্লা বোর্ড 2017 প্রশ্ন, আমাদের এই প্যাসেজটা এসেছিল ফোক মিউজিকের। প্রথম যে প্রশ্নটা বলেছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সেকুলার ইন দ্য কনটেক্সট অফ ফোক মিউজিক। তার মানে এই যে ফোক মিউজিক বা লোকসঙ্গীত, এইটার প্রেক্ষাপটে সেকুলার শব্দটার মিনিং আসলে কি। আমি আপনাদের ওই শুরুতে দৃষ্টি আকর্ষণ করেছিলাম, একটু আমাকে বলেন তো সেকুলার শব্দটা ছিল কোথায়, কার সাথে, বলেন। এই যে দেখেন, এই যে দেখেন, রিলিজিয়াস অ্যান্ড সেকুলার, এই দুইটা কি সমার্থক, নাকি এরা কন্ট্রাস্ট প্রকাশ করছে, বিপরীত অর্থ প্রকাশ করছে না? এটা হলো জি স্যার। ধর্মীয়, আর এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। তাহলে এখন আমরা যদি ওই এমসিকিউটাতে চলে যাই,
ধর্মীয় আর ধর্মনিরপেক্ষতে এখানে লক্ষ্য করেন তাহলে চারটা অপশনে। রিলিজিয়াস এটা তো আগেই হবে না। মডার্ন, ক্লাসিক্যাল অ্যান্ড নন রিলিজিয়াস, কোনটা হবে? প্যাসেজে লাইনটা দেয়াই আছে, বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার। তার মানে এই জায়গাতে রিলিজিয়াস এর অপোজিটটা আপনার হবে। রিলিজিয়াস এর অপোজিট কোনটা দেয়া আছে এখানে? নন রিলিজিয়াস। তাহলে নন এইটা হচ্ছে রিলিজিয়াস। উত্তর। 2 নাম্বার দেখেন, এটা হচ্ছে একটা ফ্যাক্টেটিভ প্রশ্ন, মানে সরাসরি আপনি প্যাসেজ থেকেই পাবেন। দেখেন এই প্রশ্নটা, ফোক মিউজিক ইমানেটস। দেখেন এই যে শব্দটা, এটা কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে ছিল না। ওইখানে কি ছিল? ওইখানে ছিল স্প্রিংস ফ্রম। আমরা বললাম না যে স্প্রিংস ফর্মের তাহলে সমার্থক শব্দ কি কি আছে? ওইখানে আমি বলেছিলাম অরিজিনেট, তারপরে ইমানেটস। তাহলে আপনি যদি ইমানেটসটা না জানতেন, তাহলে আপনি এই প্রশ্ন আসলে জানতে কি চাচ্ছে সেটা কি আপনি বুঝতে পারতেন? আপনি তো ওইটাই বুঝছেন না যে এটা হচ্ছে আসলে প্রশ্নটা করেছেটা কি। ওই জন্য আমি বললাম যে সমার্থক শব্দটা জানা খুবই ইম্পর্টেন্ট। তাহলে বলছে ফোক মিউজিক ইমানেটস, মানে উৎপত্তি হয়, উচ্চারিত হয় কোথা থেকে? ফ্রম ড্যাশ অফ এ কমিউনিটি। তো এখানে ছিল স্প্রিং ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি। তাহলে এখানে জি সরাসরি স্যার। কিন্তু দেয়া আছে। বললাম না, ফ্যাক্টেটিভ কোশ্চেন গুলো সরাসরি আপনি প্যাসেজের মধ্যে পাবেন। তাহলে এখানে উত্তর কোনটা হবে? হার্ট অফ কমিউনিটি। উত্তর হবে তাহলে হার্ট অফ কমিউনিটি, হার্ট। 2 নাম্বার। 3 নাম্বার দেখেন, এখানে সরাসরি ওয়ার্ড মিনিং মানে সিনোনিম থেকে এসেছে। দ্য সিনোনিম অফ মিস্টিক্যাল। তাহলে এখানে আপনার অবশ্যই সিনোনিম জানতেই হবে। তাহলে মিস্টিক্যাল মানে আমরা তো বলছিলাম আধ্যাত্মিক। আধ্যাত্মিক কি এটা রিয়েল না, ক্লাসিক্যাল না, মডার্ন না? অবশ্যই স্পিরিচুয়াল, তাই না? কারণ স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল মানে জি স্যার। আধ্যাত্মিক। আচ্ছা, 4 নাম্বার দেখেন, এটাও কিন্তু ভোকাবুলারি থেকে এসেছে। এটা বলেছিল সিনোনিম, আর এটা কি বলছে? এটা বলছে হচ্ছে অ্যান্টোনিম। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর সফিস্টিকেটেড। মানে সফিস্টিকেটেড এই শব্দটার সঠিক বিপরীতার্থক শব্দ অ্যান্টোনিম খুঁজে বের করো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। তাহলে প্যাসেজে আমাদের সফিস্টিকেটেড বলতে কি বলেছিল? সঙ্গীতের যে জটিলতা, আমি বলছিলাম না জটিল। সফিস্টিকেটেড মানে জটিল, কোনো কিছু প্রমিত নিয়ম যেটা ইয়ে করছে। তাহলে যদি কোনো কিছু জটিল হয়, তাহলে সেটা কমপ্লেক্স, এটা তো সিনোনিম, তাহলে এটা আগেই বাদ। মডার্ন এটা জটিলের সাথে কি যাচ্ছে? না। না আর্টিফিশিয়াল স্যার। এটাও যাচ্ছে না। দেখেন জটিলের অ্যান্টোনিম কি? তাহলে সিম্পল বা ট্রেডিশনাল, সহজ সরল। আচ্ছা, এই যে দেখেন আমি বললাম না আরেক ক্যাটাগরির প্রশ্ন, অ্যানালিটিক্যাল যেটা আসে। এখানে বলছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক ইন বাংলাদেশ। তাহলে এটাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে। ওই যে আমরা 10-12টা যে বৈশিষ্ট্য পড়লাম না, ওই বৈশিষ্ট্যগুলো পড়ে পড়ে আপনাকে বিশ্লেষণ করতে হবে। এখন দেখেন বলছে ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্ম বাই ইলিটারেট অ্যান্ড সেমি লিটারেট। এটা তো অবশ্যই আমরা পেয়েছি, তার মানে 1 নাম্বার হবে। এখন 1 নাম্বার হবে বলে যে জি আপনি মানে 1 নাম্বার দিয়ে দিবেন, ব্যাপারটা তা না। কারণ অনেক সময় এটা না স্যার। বহুপদী হচ্ছে, ঠিক আছে? তো অন্যগুলো আমি পড়ে দেখবো, তাহলে 1 নাম্বার হবে এটা নিশ্চিত। 2 নাম্বার, ইট ইজ এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন ইন ইজি ল্যাঙ্গুয়েজ। এটাও তো, তাহলে ইজি ল্যাঙ্গুয়েজে স্বতঃস্ফূর্ত একটা প্রকাশ, তাহলে 2 নাম্বারটাও হবে। এখন আপনাকে 3 নাম্বার দেখা লাগবে না, কারণ এখানে অল অফ দ্য অ্যাবভ উত্তর আছে, তাই না? 3 নাম্বারও যদি দেখেন তাও দেখবেন মিলে যাবে। ইট ইজ কম্পোজড অন কালচার, ফেস্টিভ্যালস এন্ড ভিউজ অফ লাইফ। যে এটা সংস্কৃতি, আমাদের বিভিন্ন উৎসব, হ্যাঁ, জীবনবোধ, এইগুলোর উপরে। তার মানে আমাদের তিনটাই তো হচ্ছে। তাহলে উত্তর কি? অল অফ। অল অফ অ্যাবভ, মানে উপরের তিনটাই। আরো দেখেন ফ্যাক্টেটিভ প্রশ্ন, এটা সরাসরি আপনি প্যাসেজ থেকে পাবেন। হোয়াট আর সাম অফ দ্য ডিফারেন্ট জনরাস অফ ফোক মিউজিক ইন বাংলাদেশ। মানে বাংলাদেশের কয়েকটা পৃথক পৃথক কি কি ধরন রয়েছে এই লোকসঙ্গীতের। আমরা ভাওয়াইয়া এটা পেয়েছি প্যাসেজের মধ্যে, ভাটিয়ালি আমরা পেয়েছি, বাউল পাইছি না? জি স্যার। তাহলে কি হবে? অল অল অফ অফ দ্য দ্য। অ্যাবভ। তাহলে এই গেল আমাদের যে প্রধান প্রধান ট্যাকটিক্স, যেটা আমরা এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগাতে পারি। আমরা কি এগুলো বুঝতে পেরেছি? এমসিকিউ এর ক্ষেত্রে কি কি মাথায় রাখা লাগবে, এবং যখন প্র্যাকটিস করব তখন আমরা কি বিষয় মাথায় রেখে কিভাবে প্র্যাকটিস করব? জি স্যার। সবাই বুঝেছি? বুঝেছি না? স্যার। ওকে, ঠিক আছে। এবার আমাদের কিসের পালা? শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স। আমাদের যে 2 নাম্বারে আছে, কত মার্ক? এখানে আগে ছিল 15 মার্ক,
আমাদের ফুল সিলেবাসে কত এখন মার্ক? 10 মার্ক। তার মানে প্রত্যেকটা প্রশ্নের কত মার্ক করে পাবো আমরা? প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলে 2 2 করে। করে। তো 2 করার জন্য আমাদের অনেক ক্ষেত্রে অনেকে ভাবে যে শুধু এইটুকু লিখলে হবে, আরেকটু লিখতে হবে। আর অনেকে ভাবে যে আমি এত বেশি লিখে ফেলছি, মানে অনেক ধরনের কনফিউশন আছে আসলে। প্রশ্নের উত্তর কতটুকু হবে এটার কোনো নির্দিষ্ট নিয়ম নাই। এটা ডিপেন্ডস আমার প্রশ্নটা কিরকম, এটার উত্তরটা কতটুকু হওয়া উচিত, এবং এটা কি ধরনের প্রশ্ন, এটা কি অ্যানালিটিক্যাল প্রশ্ন নাকি এটা হচ্ছে ওই যে ফ্যাক্টেটিভ প্রশ্ন। সো এটা অনেক ধরনের ক্যাটাগরি অফ প্রশ্ন আছে। প্রথম কথা, আমি কয়েকটা ট্যাকটিক্স বলি যেগুলো আমাদের ভুল করাই যাবে না, যেটা সাধারণত স্টুডেন্টরা করে থাকে। প্রথম যেই বিষয়টা মাথায় রাখতে হবে, your answer should always match the tense of the মানে asked question। তোমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে সেটা যেই টেন্সে জিজ্ঞেস করা হবে, যদি এরকম থাকে হোয়াই ডিড, হোয়াই ডিড, এই ডিড দেখে আমি বুঝতে পারছি এটা হচ্ছে পাস্টে, তাই না? তাহলে আমি এখন যে উত্তরটা লিখবো সেটা টেন্স কি হবে? সেটাও পাস্ট হবে। যদি হোয়াই ডাজ থাকে, হু ইজ থাকে, তার মানে কি এগুলো প্রেজেন্টে। যদি হোয়েন উইল এরকম থাকে তার মানে ফিউচারে। আমরা আশা করছি প্রশ্ন কোন টেন্সে করা হয়েছে সেটা সবাই বুঝতে পারি, পারি না? জি স্যার। ওকে, তো আমাদের যে প্রশ্ন, মানে প্রশ্ন যে টেন্স করা হবে উত্তরটাও হুবহু সেই টেন্সে লিখতে হবে, এটা নাম্বার 1। নাম্বার 2, কোনো কপি পেস্ট করা যাবে না। আমরা প্রশ্ন দেখি, প্রশ্নটা দেখে ওইটা কান ধরে নিয়ে চলে যায় যে প্যাসেজের মধ্যে তুই কোথায় আছিস, তারপরে তার আগে পরে জি ওইটা স্যার, কোথায়। এরকমটাই তো করি। এইটাতে আসলে হ্যাঁ 1 মার্ক পাওয়া যেতে পারে, অনেক সময় 1 মার্কও দেয় না টিচাররা। তো প্যাসেজের লাইন হুবহু তুলে দিলে কিন্তু মার্কস কাটা যাবে। এটাকে যেটা করতে হবে তাহলে, স্যার তাহলে আমি প্যাসেজ থেকে লিখতে পারবো না, কি লিখবো? প্যাসেজ থেকেই তুমি লিখবা, বাট ওটাই তোমাকে করবো জি স্যার। প্যারাফ্রেজ করতে হবে। তোমাকে ওই সেম জিনিস সিনোনিম ব্যবহার করে লিখতে হবে। সেন্টেন্সের ফর্মটা চেঞ্জ করে দিতে হবে। দেখা যাচ্ছে প্যাসেজের মধ্যে দেওয়া আছে এটা কমপ্লেক্সে, তুমি এটা কম্পাউন্ড করে দাও, সিম্পল করে দাও। তাহলে আর বোঝা যাবে না যে এটা তুমি সরাসরি মানে ইয়ে করছো। যেমন আই স আ হার্ড ওয়ার্কিং ম্যান। এখন এইটা প্যাসেজে দেয়া আছে। আমি সরাসরি ধর প্রশ্ন তোমাকে করেছে যে হোয়াট ডিড আই সি, এটা হলো প্রশ্ন। প্যাসেজে দেয়া আছে এইটা, আই স আ হার্ড ওয়ার্কিং ম্যান। এখন আমি এইটার যে উত্তর লিখবো, প্রথমত আমার টেন্সটা মেনটেন করতে হবে। আমি কিন্তু বলতে পারবো না যে আই উইল সি অথবা আই সি, বলতে পারবো? না। কারণ এখানে ডিড আছে, ভি টু, তার মানে এখানে সি এর কি হবে? পাস্ট। তাহলে আই স। এখন আমি যদি এই জায়গাতে এ হার্ড ওয়ার্কিং ম্যান এটুকুই লিখে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? একদম সরাসরি কপি হয়ে যাবে। আমি তাহলে আই স হার্ড ওয়ার্কিং ম্যান এটা সিম্পল সেন্টেন্স। আমি যদি এই জায়গাতে এটাকে কমপ্লেক্স করে ফেলি, মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসি, আমি যদি বলি আই স এ ম্যান হু ওয়াজ হার্ড ওয়ার্কিং ম্যান। হার্ড ওয়ার্কিং, এটা কি একদম সেম টু সেম অর্থ হলো না? এটা কি অর্থ চেঞ্জ হয়েছে? নো স্যার। কিন্তু দেখতে কি একরকম আছে? দেখতে এখন কমপ্লিটলি ডিফারেন্ট। আবার আমি এই জায়গাতে এই যে ভার্বটা আছে স, এই সটা আমি হচ্ছে কি করতে পারি, এটার আমি সিনোনিম দিতে পারি। স মানে দেখা, তাহলে এটা দেখার সিনোনিম আর কি কি হতে পারে? কারণ অনেকে বলে স্যার আই লুকড দিয়ে দিতে পারি, আই ওয়াচড। না, এখানে লুকড ওয়াচড কোনোটাই হবে না। লুকড এর আলাদা অর্থ আছে। লুক মানে কোনো নির্দিষ্ট দিকে তাকানো। হ্যাঁ, যেমন লুক এট মি, আমার জি। দিকে তাকানো। ওয়াচ, ওয়াচ মানে কোনো একটা পারফরমেন্স দেখা, কোনো একটা স্পিন দেখা, কোনো কিছু একটা জি। নির্দিষ্ট সময় ধরে দেখা। তো এখানে ওয়াচটা হবে না, এখানে আমরা বলতে পারি ইন্সপেক্ট, আই ইন্সপেক্টেড আ ম্যান, এরকম বলতে পারি। তবে হ্যাঁ, এগুলা যখন আমি অনেক বেশি এটা স্কিলড হব তখন আমি পারবো। তো যদি আমি সিনোনিম না পারি, আমার দরকার নেই, সিনোনিম আমাকে দিতে হবে না, আমি সেন্টেন্সের এই যে এটা চেঞ্জ করে দিলাম। অথবা আই স এ ম্যান হু ওয়ার্কস ভেরি হার্ড, হু ওয়ার্কস ভেরি হার্ড এটার মানেই তো হার্ড ওয়ার্কিং ম্যান। তো নিজে যদি আমি ইংরেজির বেসিক গুলা জানি, অনেক ভাবে মানে ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ দ্য ওয়ার্ডস। আশা করছি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে কিভাবে প্যাসেজ থেকে হুবহু কপি না করেও আমরা দিতে পারি। ওকে। আর আরেকটা জিনিস, যেহেতু 2 মার্কের প্রশ্ন, এই জায়গাতে টিচার যারা খাতা দেখে, যারা এক্সামিনে, তারা এক্সামিনাররা হচ্ছে
ওরা চায় হলো আপনি সরাসরি ওইটার উত্তরটা দিয়ে দেবেন। এই জায়গাতে মানে অহেতুক আপনি, হ্যাঁ, দ্য অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন ইজ, কোনো প্রশ্ন মানে প্রয়োজন আছে? ওইখানে উপরে না। যখন আমি অ্যান্সার লিখতে গেছি তখনই আমি লিখছি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 এর বি। এখানে আবার প্রত্যেকটা অ্যান্সার লেখা শুরুতে লিখছে দ্য অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন ইজ, এই প্রশ্নের অ্যান্সার হলো, তারপর আমি অ্যান্সার লিখছি। সো এটা আসলে খুবই বিরক্তিকর, টিচার এটাতে খুব অ্যানয়েড হয়। সো এটা আমরা যতটা পারবো কি করব, পরিহার করব। ওকে। জি স্যার। আচ্ছা, এখন আমি যেমন এমসিকিউ প্রশ্নগুলা কিছু ধরন দেখিয়ে দিয়েছিলাম, এখানে আমি ধরন দেখিয়ে দিচ্ছি। আমাদের কিছু প্রশ্ন আছে যেগুলা ডেফিনেশন, ডেফিনেশন মানে কি, সংজ্ঞা, সংজ্ঞা নির্ভর কিছু প্রশ্ন আসে। যেমন এখানে বলছে হোয়াট ইজ ফোক মিউজিক অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, যে এই যে আমরা পড়লাম যে টেক্সটটা, যে প্যাসেজটা, এইটা অনুসারে ফোক মিউজিকটা কি। এখন প্রশ্নে আমরা যদি একটু লক্ষ্য করি, টেন্সটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স। তার মানে আমি যে উত্তরটা দিব সেটা প্রেজেন্ট টেন্সে দিব। আচ্ছা, আর এই জায়গায় আমাদের প্যাসেজে কিন্তু প্রথমেই খুব সুন্দর করে দেয়া ছিল ডেফিনেশনটা, কিন্তু ওই ডেফিনেশনটাকে আমার কি করা লাগবে, ওই ডেফিনেশনটা আমার প্যারাফ্রেজ করা লাগবে। তো প্রথমে এখানে যেহেতু বলছে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, আমি এটাই দিয়ে শুরু করলাম যে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, টেক্সট অনুসারে ফোক মিউজিক ইজ এ ট্রেডিশনাল টাইপ অফ মিউজিক কম্পোজড বাই দ্য রুরাল কমিউনিটি। তো এখানে আপনারা, আমি আলাদা করে ব্যাখ্যা বিশ্লেষণ করছি না, ক্লাস অনেক বড় হবে, আপনার পিডিএফটা তো পেয়ে যাবেন, আপনার হচ্ছে ওই প্যাসেজ সাথে এটাকে মিলাই মিলাই দেখেন যে এটাকে কিভাবে করা যায়। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দেখেন, হোয়াট ডাজ ফোক মিউজিক রিফ্লেক্ট। তো এরকম রিফ্লেকশন টাইপের কিছু জিনিস আসে। এই রিফ্লেক্ট মানে কি? এই রিফ্লেক্ট মানে হচ্ছে মিনিং, যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা দ্বারা কি রিফ্লেক্ট পায়। হ্যাঁ, তো এখানে ডাজ আছে, তার মানে কি এটা প্রেজেন্ট। যেমন এখানে প্রেজেন্ট, আমরা কিন্তু এখানে বলেছি ফোক মিউজিক ইজ, আমরা কিন্তু ওয়াজ বলিনি, আমরা বলছি ইট স্প্রিংস ন্যাচারালি ফ্রম, স্প্রিংস, তার মানে এটাও প্রেজেন্টে আছে। তো সবকিছু প্রেজেন্ট, তো এখানেও তাহলে আমাদের প্রেজেন্ট হতে হবে। তাহলে ফোক মিউজিক রিফ্লেক্টস, দেখো এখানে হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স দিয়েছি। ঠিক আছে। কি রিফ্লেক্ট করে? আমাদের ডেইলি লাইফ, জয়, সরো অফ দ্য রুরাল পিপল, মানে গ্রামীণ যে মানব সমাজ, তাদের দুঃখ, কষ্ট, বেদনা, হ্যাঁ, তাদের যে আনন্দ, তাদের ডেইলি লাইফ, এইগুলা হচ্ছে রিফ্লেক্টেড হয়, প্রতিফলিত হয়। আচ্ছা, এরপরে আমরা সরাসরি এই উত্তরটা দেওয়ার পরে এটাকে বলে হচ্ছে, একটা টেকনিক আছে। আমরা যখন আইএলস এর ক্ষেত্রে, তোমরা যদি কখনো আইএলস করো, এখানে রাইটিং এর ক্ষেত্রে বা স্পিকিং এর ক্ষেত্রে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, যেমন তোমাকে বলা হলো যে ডু ইউ লাইক সামার অর উইন্টার, এখন তুমি বললা যে আই লাইক সামার, শেষ। এটাতে কিন্তু ভালো ওইখানে মার্ক পাওয়া যাবে না। এবং প্রত্যেকটা প্রশ্নের পরে ইউ নিড টু এক্সপ্লেইন অর গিভ সাম কনটেক্সট। সো তুমি বলতে পারো আই লাইক সামার বিকজ, বিকজ দিয়ে তুমি একটা কারণ দিয়ে দিবা, একটা বা একাধিক কারণ দিয়ে দিবা, অত বেশি বড় করা যাবে না। ধর বিকজ তুমি বললা যে আই লাইক সামার বিকজ ইন সামার উই গেট সিজনাল ফ্রুটস অ্যান্ড আই লাইক ইটিং ফ্রুটস। তো এই যে আমি খুব সিম্পলি জাস্ট উত্তরটা দিলাম যে আমি সামার পছন্দ করি, কেননা সামারে হচ্ছে আমরা বিভিন্ন সিজনাল যেই ফলমূল গুলা সেগুলো হচ্ছে পাওয়া যায়, এবং আমি ফলমূল খেতে পছন্দ করি। এই তো সুন্দর একটা জিনিস হলো। ঠিক একই ভাবে এখানে বললো যে ফোক মিউজিকে কি রিফ্লেক্টেড হয়, আমি বললাম যে এখানে রুরাল পিপলের সরো, জয়, ডেইলি লাইফ, এটা রিফ্লেক্টেড হয়। এইবার আমি ওইটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দিলাম। আমি বললাম ইট এক্সপ্লিসিটলি, স্পষ্টভাবে পোর্ট্রেস, হ্যাঁ, ধারণ করে, তুলে ধরে কি, কালচার, ফেস্টিভ্যালস, ন্যাচারাল বিউটি, সোশ্যাল ইনইকুয়ালিটি, রিভারেন্ট লাইফ। এগুলা কিন্তু আমি নিজে বানাচ্ছি না, এগুলো প্যাসেজ থেকেই আছে। আমরা কি এই টেকনিকটা বুঝতে পেরেছি, যে সরাসরি উত্তরটা দেওয়ার পরে আরেকটু কিভাবে এটার মানে বর্ধিতাংশ, লেজটা কিভাবে মানে বা করবো, গঠন করব। জি স্যার, সাজিয়ে লিখতে হবে একটু। হ্যাঁ। এই রোহান আর তানভীর দুজন এত সাইলেন্ট কেন? আর ঠান্ডা লাগছে স্যার, কথা বলতে কষ্ট হচ্ছে আর স্যার, মানে আর হাতে তো ঠান্ডা লাগেনি। না। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর এক ক্যাটাগরি প্রশ্ন থাকে, সেটা ডিফারেন্স করে, যে স্যার, এটার সাথে সাইলেন্স স্পিক লাউডার। হয়েছে। সাইলেন্স ইজ লাউডার কখন? যখন ইউ অবটেইন অ্যামেজিং রেজাল্ট, তখন। How does folk music differ from classical music and modern music, popular music? তো এই যে ডিফারেন্স দিয়ে দিয়েছে, যে এখানে পার্থক্য নির্দেশ করতে বলছে, যে পপুলার, মডার্ন যে মিউজিক আছে, ক্লাসিক্যাল মিউজিক আছে, এটার সাথে যে লোকসঙ্গীত,
এইটার ডিফারেন্সটা কোথায়, পার্থক্য। তাহলে এই পার্থক্য বলার ক্ষেত্রে আমাদের অবশ্যই কন্ট্রাস্ট ব্যবহার করা লাগবে। তো আমরা জানি কন্ট্রাস্ট ব্যবহারের জন্য আমরা আনলাইক, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি এগুলো ব্যবহার করি না। জি তাহলে স্যার, আমরা ইয়েতে শিখলাম না। একটা একটা ক্যাটাগরিকে বিশ্লেষণ করব, আমরা বলবো যে ফোক মিউজিক ডিফার্স ফ্রম ক্লাসিক্যাল মিউজিক, তারপরে বিকজ দিয়ে শুরু করব। আমরা হচ্ছে ফোক মিউজিকের একটা হচ্ছে দিয়ে দিলাম ডেসক্রিপশন। ডেসক্রিপশন দেওয়ার পরে আমরা বলতে পারি যে অন দ্য আদার হ্যান্ড, আমরা বললাম যে ফোক মিউজিক ডাজ নট ফলো এনি স্ট্যান্ডার্ড অর সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস। যে ফোক মিউজিক কোনো স্ট্যান্ডার্ড রুলস, কোনো এরকম হচ্ছে সফিস্টিকেটেড কোনো রুলস এটা ফলো করে না। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, তার মানে বোঝাচ্ছে এখানে ডিফারেন্সটা নির্দেশ করছে যে অপর দিকে ক্লাসিক্যাল মিউজিকে এটা অবশ্যই ফলো করতে হবে, এবং এটা হচ্ছে ইট পাসড অন কিভাবে, ধরেন এটা হচ্ছে রিটেন ফরম্যাটে থাকে। আর আপনার আমাদের আমাদের হচ্ছে ফোক মিউজিকটা এটা হচ্ছে ওরালি পাসড অন হয়। তো আপনি অনেক ধরনের এখানে কিন্তু ডিফারেন্স দিতে পারেন। তো এটা একটা ট্যাকটিক। দেখেন আরেকটা টাইপ হচ্ছে যখন ভ্যারিয়েশন, ইনফ্লুয়েন্স এগুলা জিজ্ঞেস করা হয়। যেমন হোয়াট আর দ্য রিজনস ফর দ্য গ্রেট ভ্যারাইটি ইন ফোক মিউজিক, বলছে যে লোকসঙ্গীতের এত বেশি বৈচিত্র্য থাকার কারণগুলা কি। এখানে কিন্তু রিজনস বলেছে, আমি একটা কারণ দিলে কি হবে? না, তাহলে আমাদেরকে এখানে একাধিক কারণ দিতে হবে। আমাদের প্যাসেজের মধ্যে কিন্তু আছে কারণ। যেমন বলছে যে অঞ্চল ভেদে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছে, তাদের সংস্কৃতি আছে, এটার মিশ্রণে বিভিন্ন ধরনের, আমাদের বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের ফোক মিউজিক অরিজিনেট হয়েছে। তা আমরা এইভাবে খুব সুন্দর করে লিখে দিব। আচ্ছা, নাম্বার 5, এখানে হাউ আর মিস্টিক্যাল সংস কম্পোজড, বলছে কিভাবে মিস্টিক্যাল সং এগুলা রচিত হয়েছে। তো এটার জন্য আমাদের কিওয়ার্ড কি? এই প্রশ্নের জন্য আমাদের কিওয়ার্ড হচ্ছে মিস্টিক্যাল সংস। এইটা ধরে আপনি চলে যাবেন কোথায়, প্যাসেজে। প্যাসেজে আপনি দেখবেন যে মিস্টিক্যাল সং এইটা কোথায় আছে। তো এখানে আপনি খুঁজে বের করবেন, খুঁজে বের করে ওই লাইনটা পড়বেন, পড়ে এবার আপনি আবার প্রশ্নটা পড়বেন যে প্রশ্ন জানতে চেয়েছে কি। প্রশ্ন জানতে চেয়েছে যে মিস্টিক্যাল সং গুলা কিভাবে রচিত হয়েছে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে আমাদের লেখা ছিল প্যাসেজের মধ্যে, মনে আছে যে মেটাফোর দিয়ে দিয়ে আপনার ওই যে রিভার, তারপরে এর মেটাফোর দিয়ে লেখা। আর আমি এখানে খুব সুন্দর করে ওইটা কিন্তু লিখে দিতে পারি। তাহলে প্রথমে এক শব্দে আমরা বলে দেব, এক কথায়, যে ডিপ স্পিরিচুয়াল থিম। এরপর আমরা আবার ওইটাকে কি করব, ব্যাখ্যা করব। হ্যাঁ, মেটাফোর কিসের কিসের, রিভারের মেটাফোর, বোটের মেটাফোর, নেচারের মেটাফোর। তো এইভাবে আপনাকে করা লাগবে। অ্যান্ড ফাইনালি আমাদের এটা যে সামারি রাইটিংটা আছে, আমি সামারি রাইটিংটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি। ফোক মিউজিকের সামারি রাইটিং, আমরা সামারি রাইটিং এর কি ক্লাস করছিলাম না এর আগে? না তো স্যার, করিনি? না স্যার। না স্যার। আমার মেইন জিনিস আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করেছি যে শর্ট অ্যান্সারিং কোয়েশ্চেনের ক্ষেত্রে যে আমরা প্যাসেজ থেকে হুবহু কপি করা যাবে না, ওইটা তো আরো বেশি করে অ্যাপ্লিকেবল হচ্ছে সামারি রিডিং এর ক্ষেত্রে। কারণ সামারিতে মেইনলি স্টুডেন্ট এটা এই ভুলটা করে, সরাসরি প্যাসেজে যায়, দুইটা জি লাইন তুলে তিনটা লাইন বাদ দেয়, আবার দুইটা লাইন দেয়। এটা করা যাবে না। সামারি রাইটিং এর মেইন জিনিসটাই হচ্ছে নিজের ভাষায় আমি কতটুকু কি বুঝলাম, পুরা প্যাসেজের যে সারমর্মটা, যে স্যার। সারাংশটা, মূল কথাটা, সেটা নিজের ভাষায় লিখতে হবে। মানে আমার পার্সপেক্টিভে লিখতে হবে। ওইখানে অনেক কিছু আছে, যেমন ডিরেক্ট কোনো কোটেশন, কোনো এক্সাম্পল এগুলা দেয়া যাবে না। আমরা ওই যে যেভাবে বললাম প্যারাফ্রেজের যে নিয়মটা আছে, যে আমরা সিনোনিম ব্যবহার করব, আমরা বিভিন্ন সেন্টেন্সের যে স্ট্রাকচার এটা চেঞ্জ করে দিব। তো এইভাবে আমাকে লেখা লাগবে। এর হচ্ছে ওয়ার্ড লিমিট আছে। আমরা হচ্ছে সাধারণত বলি যে 5টা সেন্টেন্সের মধ্যে সেটাকে শেষ করতে, এবং 5 লাইন না কিন্তু 5 সেন্টেন্স, এবং যা দেয়া আছে ওই গিভেন প্যাসেজের 1/3। তো দেখা যাচ্ছে যে যদি 100 ওয়ার্ড থাকে, তাহলে আমি প্লাস মাইনাস দেখা যাচ্ছে 35 ওয়ার্ড লিখবো। তো এদিকে হয়তো আমি 30 করতে পারি, ওদিকে 40 করতে পারি, তার উপরে বা নিচে গেলে আবার সমস্যা। তো এইভাবে আমাদেরকে হচ্ছে সামারি রেটিংটা করতে হবে। তো এখানে খুব সুন্দর করে কিন্তু আমি সামারি রেটিং দিয়ে দিয়েছি। এই যে প্রথম অংশটুকু, দিস প্যাসেজ প্রাইমারিলি ডিসকাসেস। সো এটা একটা টেমপ্লেট, এটা আমরা যে কোনো প্যাসেজের সামারির ক্ষেত্রে কিন্তু দিতে পারি। দিস ইউজ প্যাসেজ করতে। প্রাইমারিলি ডিসকাসেস, ডিসকাসেস না বললে আমরা বলতে পারি প্রাইমারিলি ফোকাসেস, ঠিক আছে, অর ইট হ্যাঁ, রিফ্লেক্টস অন। এইভাবে আমরা কিন্তু সুন্দর করে এটা দিতে পারি, আর লাস্টে আমাদের একটা কনক্লুসিভ রিমার্ক থাকতে হয়। সো দ্যাটস অল অ্যাবাউট ফোক মিউজিক। আমরা কি ফোক মিউজিক এই পুরো প্যাসেজটা এর আগে যতটুকু যা বুঝতাম তার থেকে এখন একটু হলেও কি বেটার হয়েছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা? অবশ্যই স্যার, অবশ্যই বেটার হয়েছে। আপনি আর একদম ভেঙে ভেঙে আর কি ফার্স্ট পেপার যদি এইভাবে বুঝেছেন দেখে। পড়া যেত, একটু বেটার পজিশনে থাকা যেত না? স্যার এইভাবে যদি স্যার প্রথম থেকে পড়ানো হতো স্যার, তাহলে ইংলিশ ফার্স্ট পেপার স্যার, স্যার। আপনি একদম ভেঙে ভেঙে বুঝেছেন প্রতিটা অর্থ, যেমন সিনোনিম, অ্যান্টোনিম এগুলোর সাথে সাথে আপনি বুঝেছেন। এটা তো আর
ওরকম করে কখনো পড়া হয় না, যে প্রতিটা এটাই অর্থের আসলে মানে কি। ব্যাপার, অনেক কারণ অর্থ আছে যে আমরা ফার্স্ট মানে পেপার আমি জানি না। কিন্তু একদম শুরু থেকে বলেছি তোমাদের, হ্যাঁ, ইংলিশ ফার্স্ট পেপারটা ইন্টারমিডিয়েটে আমাদের যে আসলে খাতা কলমে 2 বছর, কিন্তু আমরা প্রিপারেশন নিতে গেলে ওই 1.5 বছর সময় পাই। সো 1.5 বছরও জি ইনাফ না। সেই জায়গায় আমাদের 1.5 মাস তো আসলে এটা কিছুই না। কারণ ইংলিশ ফার্স্ট পেপারটা সবাই আমাকে বলে যে স্যার কোনটা বেশি গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে গ্রামার, যে তোমরা অ্যাডমিশনে গ্রামার আসে আসে, কিন্তু গ্রামার বলি আর যাই বলি না কেন, ইংলিশ ফার্স্ট পেপারে কি গ্রামার নেই? ইংলিশ ফার্স্ট পেপারে গ্রামার সব থেকে বেশি। এবং ইংলিশ সেকেন্ড পেপারে তো তবুও একটা ইয়ে দেওয়া থাকে যে এটা এই গ্রামার, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এটা ন্যারেশন, এটা হচ্ছে কানেক্টর। বাট ফার্স্ট পেপারে জি, ওখানে একটা প্রত্যেকটা কুমির থাকে, টপিকে এই জায়গাতে কুমির এত থাকে। এত জি স্যার। গ্রামারের নিয়ম, এইটা আসলে আহ, যারা একটু শ্যালো লেভেলে চিন্তা করে, অত ডেপথ অফ মানে মাইন্ড তাদের নাই, তারা হচ্ছে এইভাবে হুম। কখনোই ভাবে না। ওরা সবসময় মনে করে ফার্স্ট পেপার মানে, ইভেন এটা শুধু স্টুডেন্টের কথা কেন বলবো, এটা আমাদের দেশের অধিকাংশ শিক্ষক যারা ইংরেজি পড়ায়, তারা কি করে, জাস্ট ক্লাসে ওই প্যাসেজ পড়া শুরু করে, প্যাসেজের হচ্ছে আবার গাইড দেখে দেখেই বঙ্গানুবাদ করে দেয়। ভাই, বঙ্গানুবাদ তো যে কোনো স্টুডেন্ট, ওর কাছে গাইড আছে, গাইড না থাকলে ফোন আছে, করতেই পারবে। কিন্তু ওইটা কনটেক্সচুয়ালি ওর মিনিং বোঝানো, ওইটা থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, কি কি ক্যাটাগরি, ওইখানে আমরা কোন স্ট্র্যাটেজি ফলো করব, কোনটা কোনটা ফলো করব না, এইগুলাই তো আসল। সো এই ফার্স্ট পেপার অবশ্যই আসলে স্যার। কিভাবে পড়তে হবে, এবং তোমরা এটা আরো বেশি ভালো করে মানে রিয়েলাইজ করবা যখন অ্যাডমিশন টেস্ট দিবা না, তখন দেখবা যে ফার্স্ট পেপারটা কত গুরুত্বপূর্ণ। সো করো, আমি এমনিতে এখন ট্রাই করছি যতটুকু সম্ভব তোমাদেরকে এই স্ট্র্যাটেজি গুলোর সাথে পরিচয় করানো। বাদ বাকি তো আমার তো এখন আর প্যাসেজ পড়ানো সম্ভব না। তো এখন অন্যান্য প্যাসেজ যখন তোমরা পড়বা, তখন একটু চেষ্টা করো যে এই ওয়েতে যাতে এই জিনিসগুলা, যখন আমি প্রশ্ন প্র্যাকটিস করছি, যখন আমি মডেল টেস্টে এমসিকিউ বা অ্যান্সারিং কোয়েশ্চেন গুলো করছি, তখন যাতে আমি একটু দেখি, আচ্ছা আমি যদি এইভাবে একটু চিন্তা করি, এইভাবে যদি একটু প্যারাফ্রেজ করার চেষ্টা করি, যদি কোনো জায়গায় আটকে যাও, আমি তো অলওয়েজ আছি, আমি কোনো সমস্যা নাই। জাস্ট মানে রিচ আউট টু মি। আচ্ছা স্যার। ওকে, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকো তাহলে। আসসালামু আলাইকুম। জি স্যার, আল্লাহ হাফেজ।